ওই যে বি বি আর সি এর ক্লাস নিলাম না, ওইটাই দেখতে বলেছিলাম তোমাদের। ওকে, আজকে আমি আরেকবার তাহলে একটু রিপিট করব কিছু জায়গা, আর তারপরে আমরা নতুন টপিকসে যাব। তো এনি কোশ্চেন তোমরা যারা, এনি আদার কোশ্চেন? স্যার ওইখানে দুইটাই স্যাচুরেশন চলে আসছিল, পরে স্যার হ্যাঁ, ওইটা আমাদের ভুল হয়েছে। ওইটা আসলে আমরা কন্ডিশন, মানে ওইটা শুরুতেই ভুল। আমরা আসলে করছিলাম কি মনে আছে, করছিলাম তো আসলে ওভাররাইট। জি স্যার। ওভাররাইট করছিলাম না, ওভাররাইটে ওইটা নিচে আমরা যেটা করতে গেছিলাম ওইটা ওভাররাইটের জন্য না, আসলে ওইটা হলো রিড করার সময়। আমরা ওভাররাইটের যে প্রবলেম সেটা হলো ওই যে পুল আপ রেশিও যেটা বের করেছিলাম, ওখানে এই প্রবলেমটা হয়। তাহলে আমাদের ওইটা মেনশন করতে, মানে ওইটা মেনটেন করতে হয় যেটা বের করেছিলাম। কিন্তু আমরা নিচেই যেটা বের করতে গিয়েছিলাম ওইটা আসলে সেল রেশিও, ওখানে আসলে হবে না, ওইটা হবে আসলে রিডের সময়। আমি ভুল করেছিলাম, আমরা আসলে রিড এখনো পড়ি নাই, কিন্তু রিড না পড়ে আমরা ওইটা করতে গিয়েছি। আমরা আজকে রিড পড়বো, রিড অপারেশনটা পড়ি নাই আমরা। বুঝতে পেরেছো? জি স্যার। মানে ওইটা ওভাররাইটের জন্য নিচেই কোনো প্রবলেম হয় না, এই জন্য দুটাই স্যাচুরেশন আসছিল, কারণ ওইটা করা যাবে না, মানে ওইটার দরকার নাই। মানে ওই সাইডে কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় হলো উপরের পি মস আর এই সাইডের এন মসে, যেটা পুল আপ রেশিও আমাদের মেনটেন করতে হয় ওভাররাইটের সময়। আর আজকে আমরা দেখবো যে এটা রিড করার সময়, আমরা যখন রিড করব ডেটা তখন একটা প্রবলেম হয়, সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের ওই নিচের দুইটা এন মসে নিয়ে ওটার ভিতরে একটা রেশিও মেনটেন করতে হবে, সেটা হলো সেল রেশিও বলবো আমরা। হ্যাঁ, সেটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা ওই যে পুল আপ রেশিওটা, এটা ইম্পর্টেন্ট টপিকস, যেহেতু ওই যে আমরা ওদের ক্লাসটা নিতে পারি নাই, আজকে একটু দেখাই দিব, অল্প একটু তাড়াতাড়ি দেখাইয়ে তারপরে আমরা নতুন আমরা বাকিটা করব। তাহলে আমরা দেখি আগে একটা ড্র করে নিই, এখনো সবাই আসছে না কেন? লেটস সে হিয়ার, আমরা আবার একটু ড্র করি। রেকর্ডারটা অন করা হয়নি। হ্যাঁ, রেকর্ড করছি, ড্র করে নিই, তারপরে ওরা আসুক আগে। হ্যাঁ, বলুন। মাইক্রোপ্রসেসর তো পুরোটাই ডিজিটাল, এটা অ্যানালগ আসবে কেন? কিন্তু তুমি মাইক্রোপ্রসেসর বলতে যেটা বোঝায় সেটা পুরোটাই ডিজিটাল, কিন্তু তুমি শুধু প্রসেসর যদি বলো, মাইক্রো না বলে, প্রসেসর বিভিন্ন রকম জিনিসের হতে পারে। ডিএসপি প্রসেসর আছে যেটা মনে করো, সেখানে তার ভিতরে অ্যানালগ সার্কিট আছে। কি নাম দিয়েছিলাম ভুলে গেছি, একই কাজ জানি প্রবলেম। আমরা এখানে বোধহয় 1 এখানে দিয়েছিলাম কিনা, 1 2
3, 4, 5 and 6 ট্রানজিস্টর। ওকে, আমি একটু কুইক ওই যে এটা দেখাই ওদেরকে, যে রেকর্ড স্টার্ট। স্পেশালি সেকশন তোমরা যারা A and D, প্লিজ কেয়ারফুল লিসেন। আমরা একটু এটা আসলে পড়ে ফেলেছি লাস্ট ক্লাসে, তোমাদেরকে ভিডিও দেখতে বলেছিলাম, আজকে একটু দেখো, আবার যারা না দেখেছো তারা আরেকবার দেখো। বি আর সি এর যে রেকর্ডটা দেওয়া আছে, আমরা বলেছিলাম যে এটা ওভাররাইট এর কথা বলেছিলাম, override. So let's consider one override 1/0, এটা করেছিলাম আমরা, override 1/0, তাহলে কি হবে, memory inside the memory is already 1 is already in the memory. So now we want to put a 0 inside the memory. So 1 যদি memory ভিতরে থাকে, so then this voltage will be 1. memory ভিতরে যদি 1 থাকে তাহলে এই ভোল্টেজটা হাই হয়, এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টে, আর এই পয়েন্টের ভোল্টেজ হলো 0, এরকম থাকে। এখন আমরা এটাকে 0 দিয়ে ওটাকে রিপ্লেস করতে চাই, ওভাররাইট মানে রিপ্লেসিং 1/0। এখন 0 দিয়ে যদি রিপ্লেস করতে চাই তাহলে ডেটাটা হবে 0 এখানে দিতে হবে এখন, আর এখানে যদি আমরা 0 প্লেস করি তাহলে এখানে আমাদের 1 দিতে হবে, দিলে এখন মেমোরির ভিতরে যাবে, যে এটা রিপ্লেস করে দেবে, এখানে 1 চলে আসবে আর এখানে 0 আসবে। কিন্তু সেখানে একটা প্রবলেম অ্যারাইজ করে, সেই প্রবলেমটা আমরা দেখাই। তার আগে আমরা বলি যে যখন এটা মেমোরিতে 1 আসে তখন কি কন্ডিশনে থাকে। মেমোরিতে 1 আসে মানে দিস ওয়ান ইজ অন, T2 ট্রানজিস্টর অন, আর এটা হলো অফ থাকে, আর এখানে 0 থাকা মানে হলো এনমসটা 1 থাকে, তাহলে এই যে গ্রাউন্ডের থেকে এখানে ভোল্টেজ অলওয়েজ 0 থাকবে, আর এইটা থাকবে অফ। এইটা এই কন্ডিশনে ইনিশিয়ালি মেমোরিটা আছে। এখন আমরা 0 দিয়ে রিপ্লেস করব এই 1টাকে, তার মানে হলো এই পাশে 0টাকে 1 দিয়ে রিপ্লেস করব। এইটা ডেটা, যেহেতু যেটা 0 দিব, 0 দিলে আমাদের মেমোরি এখানে 0 হতে হয়। কিন্তু দেখো আর এটা এই 0টা ভিতরে দেওয়ার জন্য আর 1টা এখানে দেওয়ার জন্য আমাদের এই রিড লাইট, এই যে রিড রাইট, এই দুটো ট্রানজিস্টর আমরা বলেছি অ্যাক্সেস ট্রানজিস্টরস মাস্ট বি টার্ন অন। এই দুটো ট্রানজিস্টর অন করার জন্য আমাদের এই রিড রাইটের সিগন্যাল দিতে হবে 1, মানে ভিডিডি, এখানে ভিডিডি দিতে হবে, তাহলে এটা এই দুটো অন হবে। অন হলে এই 0 সিগন্যালটা ওখানে যাবে, তার মানে এইটা অন হবে, এটাও অন থাকে আর এটাও অন থাকে। তখন এই কন্ডিশনে কি প্রবলেম হয় আমরা এটা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে, বলেছিলাম যে যদি এইটা আর এটা অন থাকে আর এইটা আর এইটা অন থাকে, এই দুটো অন আর এখানে এই দুটো অন, তা প্রবলেমটা অ্যারাইজ করে এই 0 will go inside this memory, আমরা বলেছিলাম। কিন্তু 0 এই ইনসাইডে ইজিলি যেতে পারে না, যেতে পারে না বিকজ এইখানে this VDD is this transistor is on, তাহলে এখানে আর এই ট্রানজিস্টর অন। সো যখনই তুমি এটা 0 দেওয়া মানে হলো এটাকে গ্রাউন্ড কানেকশন দেওয়া, গ্রাউন্ড কানেকশন দিলেই কি হবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে এই পথ দিয়ে, the current will go through these transistors and go through these 2 transistors and go to the ground. তো এখানে যখন যাবে তাহলে এখানে নরমালি আমরা যদি মনে করি যে আমরা যে এর আগে ডিসাইড করেছিলাম যে হাউ টু ডিসাইড দ্য সাইজ অফ দ্য ট্রানজিস্টরের সাইজটা আমরা ডিসাইড করি কি করে, যাতে আমরা দুটার ভিতর দিয়ে একই কারেন্ট ফ্লো করতে পারে। এই জন্য আমরা রেজিস্ট্যান্সকে ভ্যারি করি, অনেক সময় আমরা PMOS কে বড় করি, NMOS কে বড় করে আমরা সেম রেজিস্ট্যান্সটা সেম করি, আর করেছিলাম এর আগে। সেরকম যদি এটাকেও আর হয় রেজিস্ট্যান্স, এটাও যদি আর হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হয়ে যাবে VDD/2। এখান দিয়ে দেখো, এখান থেকে কারেন্ট আসবে, এর ভিতর দিয়ে এগিয়ে যায়, তাহলে এই রেজিস্ট্যান্স যদি আর হয়, এটাও রেজিস্ট্যান্স আর, তাহলে এরকম হয়ে যায় এই VDD থেকে এটা একটা আর এর ভিতর দিয়ে আসবে, এটা মনে করো ট্রানজিস্টর নাম্বার 2, তারপরে এখানে হলো V, এটা হলো P পয়েন্ট, তারপর এখান দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আসবে, এটা হলো ট্রানজিস্টর নাম্বার 5, তারপরে এটা গ্রাউন্ডে চলে যাবে। এটাও যদি আর হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ VP হয়ে যাবে VDD/2। তা VDD/2 যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা 0 করতে পারি না। VDD/2 হলে এইটা দেখো, VDD/2 হলে this voltage is going here, তাহলে VDD/2 is more than threshold voltage,
VDD/2 টা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি আমরা জানি, তাহলে এটা অনই থেকে যাবে, তাহলে আমরা এটাকে করতে পারি না, হ্যাঁ এটা প্রবলেম হয়ে যায়, তাহলে আমরা ওভাররাইট করা যায় না। তাহলে এটাকে ওভাররাইট করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে সাইজটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কিভাবে করতে হবে, এই পয়েন্টের ভোল্টেজটাকে কমাতে হবে, এই ভিপিটাকে কমাতে হবে এমন করে যাতে এই থ্রেশহোল্ড ভোল্টেজ এনমস এর থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়। যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে এই ভোল্টেজটা কম হয় তাহলে এইটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে আর এটা অন হয়ে যাবে। এটা অফ আর এটা অন যদি হয়ে যায় তাহলে এইখানে যখনই অন হবে তখন ভিডিটা এখানে চলে আসবে, তখন এটা 1 হবে। আর এটা অফ হয়ে গেলে তখন আর জিরোর লাইনটা এই ভিএসএস এর লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, এই পয়েন্টে 1 চলে আসবে। আর সেই 1 গিয়ে তাহলে এইটাকে অন করে দেবে, আমাদের যেটা দরকার এইটাকে অন করবে আর এটাকে অফ করবে। অফ করলে এটা যখনই অন হবে তখন এখান থেকে গ্রাউন্ড থেকে 0 চলে আসবে এখানে। এইটা করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এই যে ভিপি এই ভোল্টেজটাকে, এই ভিপি ভোল্টেজটাকে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কমাতে হবে। থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে না কমালে হবে না, রাইট? তো এটা কমানোর জন্য আমরা এই ভোল্টেজটা যদি কমাতে হয় তাহলে দেখো আমাদের এই পয়েন্টের ভোল্টেজ কমাতে গেলে আমরা এই দুটাকে আর রেখে পারি না, দুটো আর থাকলে এটা VDD/2 হয়। তাহলে এটাকে এই ভোল্টেজ যদি কমাতে হয়, আমরা জানি এটা ভোল্টেজ ডিভাইডার রুল, এটা হলো ভিডিডি ভোল্টেজ, তাহলে এই রেজিস্ট্যান্সটা কমাতে হবে। এইটা যদি কমাই তাহলে এই ভোল্টেজ কমে, অথবা এইটার ভোল্টেজ বাড়ালে ভিডিডি যে ভোল্টেজ ডিভাইডার রুলে এইখানে ভোল্টেজ বেশি হয়ে যাবে, এটা কমে যাবে তখন। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ, তাহলে তার মানে কি আমাদের দুটা জিনিস করতে পারি, হয় এইটাকে রেজিস্ট্যান্স কমাতে হবে, রেজিস্ট্যান্স কমানো মানে হলো সাইজ বাড়াতে হবে, অথবা এইটার হলো রেজিস্ট্যান্স বাড়াতে হবে মানে সাইজ কমাতে হবে, হ্যাঁ? তা দুইটা জিনিস করতে হবে। এখন আমরা যে কোনো একটা করতে পারি, এটা না করে আমরা আসলে এবং আমরা সাইজ কতটা কমাবো উই ডোন্ট নো, আমরা কি 2 গুণ কমাবো নাকি 4 গুণ কমাবো এটা আমরা জানি না, কিন্তু সেইটা আমাদের বের করতে হবে এখানে। তা সেটা বের করার জন্য আমরা কি করি, এটা করলাম কি এই পয়েন্টের ভোল্টেজটা আসলে কত লাগবে, আমাদের লাগবে যে এটা ভিপি ইজ ইকুয়াল টু আমাদের যে ভিপিটা লেস দেন ভিটি হতে হবে। এটা কমাতে গেলে এখন আমাদের একটা জিনিস, যে এইটা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয় তাহলে আমরা বলেছি যে এই ট্রানজিস্টর 2 এবং 5 এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে আবার একই কারেন্ট ফ্লো করে, দেখো একই কারেন্ট ফ্লো করে, তাহলে এই দুটার ভিতর দিয়ে আমাদের কারেন্ট কত ফ্লো করে সেটা আমাদের বের করতে হবে। তা সেই কারেন্টটা বের করতে গেলে এই ট্রানজিস্টর আর এই ট্রানজিস্টরের অপারেটিং মোড জানতে হবে। এই অপারেটিং মোড আমরা কি করে জানবো সেটা আমরা লাস্ট কয়েকটা ক্লাসে দেখেছি। আমরা প্রথমে ধরো যদি এনমসটা যদি করি, এই যে এনমস এটা ট্রানজিস্টর 5 এর জন্য আমরা যদি করি, এটা দেখো এই পয়েন্টের ভোল্টেজ হলো 0 আর এই পয়েন্টের ভোল্টেজ হলো আমরা কত বলেছিলাম VDD/VP, এই পয়েন্টের ভোল্টেজ ভিপি, এটা 0 আর এই যে গেটের ভোল্টেজ হলো 1 মানে হলো ভিডিডি। তাহলে আমরা ট্রানজিস্টর যদি এটা হলো কি ভিডিএস যদি করি, এখন কোনটা ড্রেন, এটা তো গেট ইজ নো কোশ্চেন, এটা হলো গেট, তাহলে সোর্স আর ড্রেন কোনটা হবে, এখানে ভোল্টেজ হলো 0 আর এইদিকে যে কোনো একটা ভোল্টেজ ভিপি, তাহলে এই যদি 0 হয় তাহলে সেটাই এনমস এর জন্য সেটাই হবে সোর্স, তাহলে হবে এটা হবে সোর্স আর এটা হবে ড্রেন। তাহলে এই যে VDS মানে হলো VE মাইনাস VS, তাহলে VD হলো VD মানে VP মাইনাস 0 মানে হলো S এর ভোল্টেজ 0 মানে VP, আর VGS টা কত হবে, VGS দেখো এটা গেটের ভোল্টেজ কত, আমরা 1 দিয়েছি মানে হলো VDD দিয়েছি আর S এর ভোল্টেজ 0, তার মানে VG মাইনাস VS ইজ ইকুয়াল টু VDD। তাহলে দেখো এই দুটো ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা স্যাচুরেশন কন্ডিশনটা আমরা কি জানি, VDS ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু VGS মাইনাস VT, যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো স্যাচুরেশন। তো এটাকে করলাম কিভাবে, এটা VDS টা বসাই দিই এখানে, VP ইজ গ্রেটার দ্যান VGS হলো VDD মাইনাস VT। এখন এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে কিনা আমরা এখান থেকে বলতে পারি কিনা, দেখো এই ভিপিটা কি এই দুটো এই টার্মের থেকে বড় না ছোট, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে কিনা এটা বলার জন্য আমরা এটা সরাসরি, তোমরা হয়তো যারা বেশি স্মার্ট তারা পারবে, আদারওয়াইজ তোমরা কি করবে, দেখো যে ভিপি বলেছি যে ভিপি ভোল্টেজটা হলো ভিটি থেকে ছোট, তাহলে এখানে তুমি কি করতে পারো, এটা রাফে তুমি একটা ভ্যালুটা ধরে নিতে পারো। আমরা যদি নর্মালি
এই ভিডিডিটাকে যদি তোমরা 1 ভোল্টেজ ধরো বা 1.2 ভোল্টেজ ধরেছো তোমরা ল্যাবে, 1.2 যদি ধরো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ভিটির ভ্যালুটা কিরকম হয়, অ্যারাউন্ড 0.3 এরকম রেঞ্জের হয়, তাই না? তাহলে এখানে দেখো বলেছে ভিপি, এখানে ভিপিটা ভিটির থেকে ছোট হবে, ভিটির থেকে ছোট হবে, তাহলে ভিটির থেকে একটু ছোট ধরো, মনে করো 2.9 ধরো, জাস্ট একটু ছোট, ইজ গ্রেটার দেন ভিডিডিটা কত ধরেছো তুমি 1.2 মাইনাস ভিটিটা হলো 0.7 না 0.3, তাহলে দেখো তো 0.29 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এটা হলো পয়েন্টটা কত 9, এটা নট স্যাটিসফাইড, তাই না? তার মানে কিন্তু এটা বলেছি আমি এখান থেকে আসলে আমাদের বলার কথা, কিন্তু তুমি যদি এটা না বোঝো তাহলে এই জিনিসটুকু, এই জায়গাটা এটা তুমি তোমার ওই খাতার একটা কর্নারে এরকম করে রাখবে, তাই না? তুমি মুছে ফেলবে না আবার, আমি দেখতে চাই যে তুমি কিভাবে বুঝতে পেরেছো, তাই না? তাহলে এইভাবে করে, তাই নট স্যাটিসফাইড যদি হয়, এটা নট স্যাটিসফাইড মানে হলো এই, তাহলে এই 5 নম্বর ট্রানজিস্টরটা কিসে কাজ করে, কোন মোডে কাজ করে, লিনিয়ার মোড, বুঝছো? এটা স্যাটিসফাই করলে স্যাচুরেশনে কাজ করতো, আর যেহেতু স্যাটিসফাই নট স্যাটিসফাইড, তো এটা লিনিয়ার মোডে অপারেট করে। তারপরে আমরা চলে যাব আরেকটা ট্রানজিস্টর আছে এখানে, সেটাতে, সেটা কি দেখো, এটা T2 ট্রানজিস্টর আছে। T2 ট্রানজিস্টরের কি হয়, T2 ট্রানজিস্টরের দেখো, এটা তো গেট, নো কোশ্চেন, তাহলে এই ট্রানজিস্টরের একদিকে আছে ভিডিডি আর একদিকে আছে হলো ভিপি, এইখানে ভোল্টেজ হলো ভিপি, তাহলে দেখো তাহলে কোনটা সোর্স হবে, যেহেতু এটা পিমস এর এখানে হাই ভোল্টেজ ভিডিডি, তাহলে এটা হবে সোর্স, তাহলে এইদিকে হবে ড্রেন। তাহলে আমরা এখানেও বের করতে পারি T2 ট্রানজিস্টরের জন্য ভিডিএস টা কত হবে, ডিএস, এটা হলো ডি, এটা এস, তাহলে কত হয় এটা, এটা হলো ভিপি, ড্রেনের ভোল্টেজ ভিপি মাইনাস সোর্সের ভোল্টেজ ভিডিডি, আর জিএস কত হবে, জিএস টা কত হবে, জিএস দেখো গেট ভোল্টেজ, এই গেট ভোল্টেজটা কত হবে, গেট, এটা হলো ভি কিউ, এটা ভি কিউ, এই ভোল্টেজ হলো ভি কিউ, আর গেট টু কত, গেট টু সোর্স ভি কিউ মাইনাস ভিডিডি, সোর্সের ভোল্টেজ ভিডিডি। এখন তো ভি কিউ এর ভ্যালু কত হবে দেখো, আমরা বলেছি যে এই ভিপির ভ্যালুটা লেস দ্যান থ্রেশহোল্ড হবে, আর এইখানকার ভোল্টেজটা কি হবে, ভি কিউ এর ভোল্টেজটা দেখো, এটা অফ আছে, এটাকে অন করতে হবে, তার মানে এই ভোল্টেজটা হবে ভি কিউটা হবে গ্রেটার দেন ভিটি, এটা হবে গ্রেটার দেন ভিটি, আর এটা হবে লেস দেন ভিটি। তাহলে এখন এই দুটাকে ফর্মুলায় বসাও, তোমাদের হলো, এটা হলো পিমস এর জন্য আমাদের হবে ভিডিএস ইজ লেস দেন ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি, এটা, তাহলে আবার ভিটির একটা মাইনাস আছে ফর্মুলা, এনিওয়ে আমরা বসাই এটা আগে, ভিপি মাইনাস ভিডিডি, এটা হলো ভিডিএস এর ভ্যালু, লেস দেন ভিজিএস এর ভ্যালু আছে ধরো ভিকিউ মাইনাস ভিডিডি, আর একটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে, কারণ থ্রেশহোল্ড ভোল্টেজ হলো প্লাস, কিসের, যে পিমস এর থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস হয়, তাহলে প্লাস হয়ে যায়। এখন দেখো এটা দেখে তোমরা বুঝতে পারো যে এটা স্যাটিসফাই করে কি স্যাটিসফাই করে না, বুঝা যায়? বুঝতে না পারো তাহলে তুমি একটা কাজ করতে পারো, এটা ইজি হয় যে এই মাইনাস ভিডিটি দুই সাইডে আছে, এই মাইনাস ভিডিটা বাদ দিয়ে দিতে পারো দুই সাইড থেকে, তাহলে দেখো ইকুয়েশনটা সোজা হয়ে যায়, এটা ভি কিউ প্লাস ভিটি, দেখো স্যাটিসফাই করে কিনা, ভিপিটা হলো ভি থ্রেশহোল্ডের থেকে ছোট, আর এই ভি থ্রেশহোল্ড প্লাস ভি কিউ আবার ভি থ্রেশহোল্ডের থেকে বড়, তাহলে তুমি যদি এটা মনে করো আগের মতো করেই যে 0.9 নেবে, এটা একটু ছোট, ইজ গ্রেটার দেন, এইটা ভি কিউটা হলো থ্রেশহোল্ডের থেকে একটু বড়, তাহলে তুমি 3.5 নাও, একটু বড় নাও, প্লাস 0.3, দেখো এটা স্যাটিসফাই করে, এটা যদি স্যাটিসফাই করে তাহলে তোমরা বলতে পারি যে আমরা T2 হলো স্যাচুরেশন, T2 যদি স্যাচুরেশন হয় আর T5 লিনিয়ার হয়, তাহলে আমরা এটার কারেন্টের ইকুয়েশনটা লিখতে পারি, যে এটা তাহলে T5 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, সেটা হলো, তাহলে দেখো এখন হলো যে এটা সেম কারেন্ট ফ্লো করে, এটা দুটার ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করলে আমরা বলতে পারি যে I5 ইজ ইকুয়াল টু I2, তাহলে I5 এর ভ্যালু কত হবে,
এটার ইকুয়েশনটা হবে বেটা 5 ইন্টু VGS 5 minus VT5 minus VDS5 by 2 into VDS5, right? এটা আমরা কারেন্টের ইকুয়েশন জানি, এটা I5 এর ইকুয়েশন, এইটা ইকুয়াল টু হবে I2 এর ইকুয়েশন। I2 হলো বেটা 2 by 2 into VGS, এটা 2, আমি ট্রানজিস্টরের নাম লিখতে হবে এখানে, কারণ ট্রানজিস্টর দুটো তো এক না, এটা হলো 5, এটা 2, এটা VS2 লিখছি, মাইনাস VT2 ট্রানজিস্টর নাম্বার 2 তার হোল স্কয়ার। এই দুটো ইকুয়েশন এরকম লিখতে হবে। এটুকু বুঝছো সবাই? স্পেশালি ARD স্টুডেন্ট, রাইট? তাহলে আমরা এটা যদি লিখতে পারি। এখন আমাদের যে এই দুটো, আর আমাদের বলেছিলাম আমরা এই যে সাইজের রেশিও বের করতে হবে, সেই সাইজটা এর ভিতরে আছে, বেটার ভিতরে। বেটার কথা মনে আছে, আমরা যখন লিখেছিলাম এটা কারেন্টের ইকুয়েশন ছিল আমাদের এরকম ছিল, এপসিলন 0 এপসিলন r মিউ w দেন TOX আর L এরকম ছিল, আর তারপরে ছিল এই বাকি জিনিসগুলি। তার মানে এর ভিতরে এই বেটা, এটা হলো এই পুরাটাকে আমরা বলেছিলাম বেটা, এই বেটার ভিতরে এই জিনিসগুলি আছে। এখন এখান থেকে আমরা বের করে আনতে চাই, বের করে আনি কি করতে হবে, সেটা হলো এই আমাদের দরকার হলো W আর L, আর বাকিগুলি অল কনস্ট্যান্ট। এইটাকে আমরা এই যে K ইন্টু, এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে এই K ইন্টু WL লিখতে পারি, মানে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে K ইন্টু W বাই L। তাহলে সেটা যদি করি, তাহলে দেখো এই যে এই বেটা 5 এর জায়গায় আমরা লিখতে পারি, আর বেটা 2 এর জায়গায় আমরা অন্য কিছু লিখতে পারি। এই বেটা 5 এর জায়গায় আমরা লিখতে পারি K5 W বাই L, এটা 5, আর এটা ইজ ইকুয়াল টু এখানে ছিল হলো K2 W বাই L 2, তার নিচে আরেকটা 2 আছে অবশ্য, ডিভাইডেড বাই 2 আছে। তাহলে এই দুটো ইকুয়েশন হলো সেম। এই দুটো ইকুয়েশন থেকে আমরা রেশিও যে W, আসলে দরকার হলো আমাদের এই যে WL5 ডিভাইডেড বাই WL2, এই দুটো রেশিও আমাদের এখানে চলে আসবে। এখন এইটার নিচে এটা যদি নিয়ে যাই, তাহলে এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, রাইট? সেটাই আমাদের বের করতে হবে, সেটাই হলো আমাদের পুল আপ রেশিও। এটা হলো, এইটাই করা আছে। আগের ক্লাসটা একটু দেখো, এই ডেরিভেশনটা আমি এখন আর করতে চাচ্ছি না, এটুকু রেখে দেই। এটা তোমরা বাকিটা তোমরা ওই যে ক্লাস লেকচার দেখে ইজিলি বুঝতে পারবে, এরকম ডেরিভেশন করা আছে। আরেকটা জিনিস যেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেটা হলো যে এটা ইকুয়াল সাইন হয়েছে আমাদের, ইকুয়াল। কিন্তু আমরা একটু আগে বলেছি যে আমরা যেহেতু ট্রানজিস্টর এটা রেজিস্ট্যান্সটাকে আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমরা এইটা রেজিস্ট্যান্স কমাচ্ছি। 5 নাম্বার ট্রানজিস্টর রেজিস্ট্যান্স কম হলে এর ভিতর দিয়ে কারেন্টটা যেটা হয়, কারেন্টটা বেশি হয়। আর এটার ভিতর দিয়ে যদি একই কারেন্ট ফ্লো করছে, কিন্তু আসলে কারেন্ট ইজ গোয়িং ফাস্টার, অ্যাকচুয়ালি ইলেকট্রন অর হোল যেটা বলো তুমি, ক্যারিয়ার ফ্লোজ মোর স্পিডি দেন দিস প্লেস। এই জন্য আমরা শুধু ইকুয়াল না, ইকুয়ালের থেকেও আমরা আরেকটু কোনটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে, যেমন এটার কারেন্টটা এটা থেকে ছোট হবে আর এটার কারেন্টটা এটা থেকে বড় হবে, যেহেতু এটা রেজিস্ট্যান্স বেশি, সো কারেন্ট উইল বি বিগার। তাহলে I5 এর কারেন্টটা আমরা বলতে পারি যে ইজ বিগার। তাহলে এটা আমরাকে ইকুয়াল না বলে শুধু ইকুয়াল গ্রেটার দেন, ইকুয়াল অর গ্রেটার, ইকুয়াল অর গ্রেটার দেন I2, এটা বলতে পারি। এটা যদি বলি তাহলে এই ইকুয়াল সাইনটা এরকম হয়ে যায়, তাহলে ইকুয়ালের সাথে আরেকটা গ্রেটার দেন সাইন আসে। তার মানে আমাদের এখানে যে রেশিওটা বেরোবে, আমরা ওই রেশিও দিয়ে করতে পারি এই দুটো ট্রানজিস্টরের সাইজ, অথবা তার থেকে বড়ও হতে পারে। এক্স্যাক্টলি ইকুয়াল হতে হবে এমন কোনো কথা নাই, ইকুয়াল অর গ্রেটার হতে হবে এই রেশিওটা। এখানে যেটা ম্যাথমেটিক একটা ভ্যালু আসবে তার সমান হতে পারে, অথবা তার থেকে বড় হলে আমাদের কোনো প্রবলেম হবে না ওভাররাইট করতে গেলে। এই ওভাররাইট 1/0। আর যদি আমরা তা না মেনটেন করি, তাহলে আমাদের যে ওভাররাইটের সময় ওভাররাইট হবে না, তুমি ডেটা 0 এর ভিতরে যাবে না, এটা 1ই থেকে যাবে। হ্যাঁ, এইটুকু আমি এইটুকু বলতে চাই। আর হলো আরেকটা জিনিস বলছি যে এইখানে তো ভিতরে 1 ছিল, এই যে এখানে আমরা এদিকে 0 দিয়েছি, এই জন্য এই দুটার ভিতরে রেশিও
বেরিয়েছে এখানে, এই যে 5 আর 2 এর ভিতরে, 2 আর 5। ঠিক সেম থিং উইল হ্যাপেন ইন দিস সাইড, এই দিকে হতে পারে সেম থিং, সেটা হবে 4 আর 6 এর জন্য। যখন মনে করো তোমার মেমোরির ভিতরে থাকবে, এইদিকে 1 থাকবে, আর তুমি এই সাইড থেকে 0 অ্যাপ্লাই করবে, তখন এই দুটার ভিতরে রেশিওটা হবে এই সেম পুল আপ রেশিও। এটাকে আমরা বলি পুল আপ রেশিও। পুল আপ রেশিওটা দুই দিকে হতে পারে, লেফট সাইডে হতে পারে অথবা রাইট সাইডে হতে পারে। এটা ডিপেন্ড করবে তোমার এই মেমোরির ভিতরে কি ডেটা আছে। যদি এই সাইডে 1 থাকে তাহলে দেখবা এইটা অন আর এইটা অন, এই দুটোর ভিতরে হবে। আর যদি মেমোরিতে মনে করো 0 আছে, মেমোরিতে 0 থাকা মানে হলো এখানে 0 থাকবে, এখানে 0 আর এখানে 1 থাকবে। আর এখানে 0 থাকা মানে তখন এইটা অন থাকবে না, এটা অফ থাকবে, এইটা হয়ে যাবে অন। ঠিক একইভাবে এইটা হবে অন, তাহলে এই দুটার ভিতরে হবে তখন রেশিও, পুল আপ রেশিও। তো এটা দেখো এখন এই যে ক্লাস লেকচার দেখে যদি কোনো প্রবলেম মনে করো, বুঝতে না পারো, তাহলে আমাকে টেলিফোন করো, অথবা ক্লাসের সময় বা অন্য টাইমেও তুমি বলতে পারো, তাহলে আমরা জুম মিটিং এ বসে আবার এক্সপ্লেন করতে পারি। ওকে, এনি কোশ্চেন যারা লাস্ট ক্লাসে আসো নাই? পুল আপ রেশিও এভাবে বের করতে হয়, হ্যাঁ। এবং মনে রাখবে তোমার পরীক্ষার সময় তোমার কোন কোশ্চেন দিয়েছে তার উপর ডিপেন্ড করে যে তোমার পুল আপ রেশিও তুমি কোন কোন ট্রানজিস্টরের ভিতরে বের করবে, হ্যাঁ। তো কেয়ারফুলি প্রশ্ন পড়বে। তারপরে আমরা আরেকটা যেটা আসে সেল রেশিও। সেল রেশিওটা এখানে না, আসলে আমরা এই ফিগারে করতে গিয়েছিলাম লাস্ট ক্লাসে। সেল রেশিও বের করাটা, সেল রেশিও এইটা আমরা বের করব পরে। সেল রেশিও বের করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো রিড অপারেশন। রিড, কেমন করে মেমোরিটা আসলে রিড করা হয়। হ্যাঁ, আমি যদিও লাস্ট প্রথম দিকে যখন বুঝিয়েছিলাম তখন সিম্পলি বলেছিলাম যে এইভাবে রিড করে, কিন্তু আসলে তা না। দেখো রিড করে কিভাবে, দেখো সাইডে রাখি। রিড অপারেশন আমি তো লাস্ট ক্লাসে তোমাকে বলেছিলাম যে লেটস সে মেমোরির ভিতরে 1 আছে, এখানে এটা পি, এটা কিউ, এখানে 1 আছে আর এখানে 0 আছে। তা তুমি যখন রিড করবে তখন এটা রিড রাইট অপারেশন, দ্য সেম লাইন। when you apply 1, তুমি যখন কিছু তুমি রিড করবে না, রাইট করবে না, তো দেন উই পুট a read write equal to 0। তাহলে 0 দিলে এটা দিস 5 and 6 will be off, তাহলে ভিতরে যেরকম আছে ট্রানজিস্টর সেরকমই থাকবে। এটা 1 থাকা মানে দিস ওয়ান অন এন্ড দিস ওয়ান অফ এন্ড দিস ওয়ান অফ, দিস ওয়ান অন, এই কন্ডিশনে মনে করো আছে। এখন যদি তুমি রিড করতে চাও তাহলে এখানে 1 দিলে কি হবে, 1 দিলে এটা অন হবে, এটা অন হবে। এটা 1 দিলে এটা যখন অন হবে তখন এখান থেকে কারেন্ট চলে আসবে এখানে। তুমি এখানে যদি ভোল্টেজ মাপো তাহলে তুমি দেখতে পাবে এখানে 0, এটা অন আছে, এটা 0, এখানে 1 দেখতে পাবে। বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য টেকনিক। ওইটাই যে এখানে যদি তুমি ভোল্টেজ মাপতে চাও, তুমি এইখানকার ভোল্টেজ মাপতে গেলে এটা 0 ইজ ওকে, বাট এখানে যদি তুমি ভোল্টেজ মাপতে চাও তোমার ভোল্ট মিটার ইউজ করতে হবে। এই পয়েন্টে ভোল্ট মিটার ইউজ করতে গেলে এখানে যে হাই ভোল্টেজ আছে এখান থেকে কারেন্ট চলে আসবে এখানে, ভোল্ট মিটারের ভিতর দিয়ে কারেন্ট চলে গিয়ে, কারণ যেহেতু এটা কি বলে ইলেকট্রনিক সার্কিট,
is very sensitive, and voltage VDD is 1 volt. তাহলে এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যেতে পারে। হ্যাঁ, ড্রপ হয়ে গেলে তাহলে পরের বার যখন তুমি আবার রিড করতে যাবে তখন ওটা রং রেজাল্ট দেবে। এই জন্য ওইভাবে করা হয় না, এইভাবে করা হয় না। এটা কি করা হয়, এটা করা হয় হলো এটা আমাদের সার্কিট জায়গাটা কম হয়ে গেল। আজ এই পাশে ড্র করি, এই সেম সার্কিট দুই পাশে হবে। সেটা হবে এই পাশে একটা পাওয়ার সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাই এর সাথে একটা সুইচ, একটা ক্যাপাসিটর থাকে। Capacitor, this is a voltage VDD and this is a capacitor. So capacitor থাকলে এটা নরমালি অন থাকে, আর নরমালি অন আর এটা নরমালি অফ এরকম থাকে। এটা দুই সাইডে এরকম জিনিস থাকে। তাহলে আমি এখানে ড্র করি, আচ্ছা এখানে করি। This is a VDD, এটা নরমালি অন থাকে। এটা হলো VDD, এটা ক্যাপাসিটর। তারপর এইখানে একটা এখানে নরমালি অন অফ থাকে। দুই সাইডে সেম সার্কিট। বুঝতে পেরেছো এই সার্কিটটা কিভাবে অপারেট করে? দেখো আমি এই রাইট সাইডটা দেখাই, রাইট সাইড বা সাইডটা বেশি ছোট হয়ে গেছে। এখানে VDD যদি থাকে নরমালি এটা সুইচ অফ থাকে, এটা অন কানেক্ট থাকে। তাহলে যখন কানেক্ট থাকে তাহলে দেখো তো এই হাউ মাচ দ্য ভোল্টেজ অফ দিস ক্যাপাসিটর। এই সাইডে এইটার এই সি এর ভোল্টেজ সবসময় VDD থাকবে, কারণ এটা নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ হলে এটা সবসময় VDD হয়ে থাকে, এ পাশেও VDD হয়ে থাকে সবসময় যখন নরমাল অপারেশন হয়। কিন্তু যখনই আমরা রিড করতে যাব, রিড সিগন্যাল, এখানে রিড সিগন্যাল 1 দেওয়ার সাথে সাথে এই রিড সিগন্যাল এই 1 এর সাথে এর রিলেশন আছে। এই সার্কিটে 1 এর সাথে সাথে এইটা 1 হয়ে যায়। রিড সিগন্যাল যখনই দেবো, রাইট সিগন্যালের জন্য হবে না, যখন রিড সিগন্যাল দেব তখন এই সেম টাইমে এইটা অন হবে আর এইটা অফ হয়ে যাবে। এইটা অন হবে আর এইটা অফ, এরকম হয়ে যাবে, ওপেন হয়ে যাবে রিড সিগন্যাল দেওয়ার সাথে সাথে। রিড যখন আমরা ডেটা রিড করি তখন এরকম একটা রিড সার্কিট আছে দুই সাইডে। সেই সার্কিটে কি হয়, তাহলে এখন কি হবে দেখো তো, এইটা যখনই এটা কানেক্ট হয়ে যাবে তখন এই ক্যাপাসিটর থেকে, ক্যাপাসিটরের ভোল্টেজ আছে VDD, এই ক্যাপাসিটর থেকে এখন ভোল্টেজে কানেক্ট হয়েছে এই ট্রানজিস্টর, এটা তো অন, ট্রানজিস্টরের ভিতর দিয়ে এই পয়েন্টে কানেক্ট হয়ে যায়। এখানেও তাই, এই ক্যাপাসিটরের ভোল্টেজটা এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে এই পয়েন্টে কানেক্ট হয়ে যায়। তাহলে এখন দেখো তো এই ভোল্টেজটা কি হয়, এখানে VDD আছে আর এখানে আছে 1। তাহলে এই পথ থেকে কোনো, এই ট্রানজিস্টরের ভিতর থেকে কোনো কারেন্ট ফ্লো করবে এই লাইন দিয়ে? না স্যার। এই তাহলে এই VDD থেকে এই পয়েন্টে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর এখানে কি হবে দেখো তো, এখানে VDD এখানে কানেক্ট হয় এটা দিয়ে 0 মানে হলো এটা অন, তার মানে এই VSS, তার মানে এইখান দিয়ে যখন VDD হবে তখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। বুঝছো? তাহলে এখন যদি কারেন্ট ফ্লো করে তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে? 0 হয়ে যাবে। এটা ডিকে করবে। আমরা এটাকে যদি আমরা বলি আমরা CD লিখি এখানে, বাট এটা ডেটা সাইড CD আর এটা হলো CD বার। তাহলে এখন এই যে এই সেন্সিং সার্কিট আছে মেমোরির ভিতরে, সেই সেন্সিং সার্কিটটা করে কি, ইনিশিয়ালি দেখো এই যে এই ক্যাপাসিটরের ভোল্টেজ মাপে, এটা হলো টাইম, আর এই যে দুটাই হলো VC, এটা VCD আর এটা হলো VCD বার। ইনিশিয়ালি দেখো দুটার ভোল্টেজে কিন্তু VDD থাকে, এই ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর দুটার ভোল্টেজে VDD ইনিশিয়ালি এট টাইম t = 0।
জিরোতে ভিডিডি থাকে। কিন্তু এর পরেই একটু পরেই যদি তুমি চিন্তা করো, রাইট, এ লিটল অ্যামাউন্ট অফ টাইম, এই সাইডের ভোল্টেজটা কি হবে? রিমেইন কনস্ট্যান্ট। এটা হলো ভিসিডি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, আর ভিসিডি বার এর ভ্যালু কি হবে? এটা কুইক কমে যাবে, তাই না? এটা গ্রাজুয়ালি খুব তাড়াতাড়ি এটাকে ড্রপ করে যাবে, হ্যাঁ, এরকম। এটা হলো ভিসিডি বারের ভোল্টেজ। তাহলে এখন এই মেমোরির ভিতরে কোন ডাটা আছে, সেটা 1 আছে না 0 আছে, সেটা মেজার করার জন্য তোমাকে অনেকক্ষণ ওয়েট করার দরকার নেই। উইদিন পিকো সেকেন্ডে, মানে ধরো এইরকম জায়গায় গেলেই তুমি বুঝতে পারবে যে এখানে সেন্সিং সার্কিট এসে সেন্স করে যে একটা সাইডে ভোল্টেজ, এই ক্যাপাসিটরের ভোল্টেজ কোনো চেঞ্জ হচ্ছে না, আর আরেকটা সাইডের ক্যাপাসিটরের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। যে সাইডে চেঞ্জ হচ্ছে সেই সাইডকে বলে সে 1, তাহলে এই সাইডকে বলবে না, যে চেঞ্জ হচ্ছে তাকে বলবে 0, আর যেটা চেঞ্জ হচ্ছে না তাকে বলবে 1। এটা সেন্সিং সার্কিট থাকে, সে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমে সে আইডেন্টিফাই করতে পারে যে মেমোরির ভিতরে কোন ডেটা আছে। তার মানে এই সাইডে যে 1 আছে সেটা ডিপেন্ড করবে আসলে এই ভোল্টেজ, এখানকার ভোল্টেজ দেখে মেজার করতে হয়, এখানকার ভোল্টেজ দেখে, নট দ্য ভোল্টেজ ফ্রম ইনসাইড। মেমোরির ভিতরের ভোল্টেজ দিয়ে যদি তুমি মেজার করতে চাও এখানে ভোল্ট মিটার ধরে, তাহলে এখানকার পাওয়ার লস হবে, এবং দুই সাইডেই পাওয়ার, মেমোরির পাওয়ার, নিজের পাওয়ার লস হয়ে যাবে, এবং ভোল্ট মিটার দিয়ে দেখতে টাইম বেশি লাগে, কারণ এটা ভোল্ট মিটার উইল কনজিউম সাম পাওয়ার, এবং এটা মেজার করার জন্য তোমাকে ওই যে কি বলে, ওই যে তোমার ওইটার ভোল্ট মিটারের ভিতরে তোমার যে ডেটা যায়, তারপর ওর ভিতরে যে মেকানিজম, ওইটার জন্য পাওয়ার লস হয়, এবং এটা টাইম কনজিউমিং। সেই জন্য ওইটা না করে এই সার্কিট থাকে, এই সার্কিটের ভোল্টেজ দেখো, তোমাকে এত পর্যন্ত ওয়েট করার দরকার নেই যে এটা 0 আসবে, একটু চেঞ্জ হওয়ার সাথে সাথেই তুমি, এবং এমনকি আরো আগেও তুমি ডেটা নিতে পারো, এরকম জায়গা থেকেও নিতে পারো। দ্যাট ইজ মোর কি ফাস্টার, রাইট, এন্ড অ্যাকুরেট, আরো নো পাওয়ার লস কম হয়। এইটার পাওয়ার লসে কোনো অসুবিধা, এটা এক্সটার্নাল সার্কিট। কিন্তু মেমোরির পাওয়ার লস হলে মেমোরি 1টা 0 হয়ে যেতে পারে। এই জন্য দিস ইজ দ্য টেকনিক রিড করার। তাহলে দুই সাইডেই ভিডিডি দেওয়া হয়, এবং ভিডিডি ইজ কামিং ফ্রম ক্যাপাসিটর, কিন্তু ওই ক্যাপাসিটর কিন্তু এখন ওপেন আছে, আর এক্সট্রা চার্জ আসবে না, এটা ওপেন করে রাখা হয়। যখন রিড করা হয় তখন আর এই ক্যাপাসিটর চার্জ হতে পারে না, হ্যাঁ, এটা চার্জিং লাইন ইজ ডিসকানেক্ট। বুঝতে পেরেছো এই জিনিসটা কিভাবে রিড করে? এই সাইডে দেখো, এই সাইড না, আমরা তো দিচ্ছি রিড অপারেশন। তাহলে দেখো, এখানে যদি তুমি, ওখানে 1 থাকে আর এখানে 0 থাকে, এখানে 0 থাকে, তখন তোমার এই সাইডটা তো কাজ করবে না, তখন তোমার এখানে ভিতরে থাকবে 1, আর এখানে এই ভিডিডি থাকলে 1, এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু এই সাইডে তখন কারেন্ট ফ্লো করবে, এই সাইডে তখন 0 আছে আর এই সাইডে 1, তখন এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন এই ডেটাটা উল্টা হয়ে যাবে, তো এটা হয়ে যাবে ভি বার আর এটা হয়ে যাবে ভিসিডি। বুঝছো? আর কোশ্চেন আছে নাকি, আবার বলো তুমি, আমি বুঝতে পারছি কিনা তোমার প্রশ্ন। হুম, হ্যাঁ, এখানে এই সাইডে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, মনে করো এখানে 0 আছে আর এখানে 1 আছে। এখন তুমি এখানে যখন 1 দিচ্ছ, তোমাকে এটা মনে হতে পারে যে এটা তুমি ওভাররাইট করছো। না, কিন্তু তোমাকে তো এই মানে রিড রাইট, যদিও আমরা একই সিগন্যাল দেই, একই সিগন্যাল দিচ্ছি, কিন্তু আমাদের তো অপারেশনে তো রিড অপারেশন বলা থাকবে, তাই না? আমরা তো করছি তো রিড অপারেশন। ওকে, দ্যাট ইজ এ গুড কোশ্চেন।
এটা কিভাবে হতে পারে দেখো, আমি তো এটা চিন্তা করি নাই। এখন দেখো তাহলে তোমার কোশ্চেন অ্যান্সার কিভাবে হতে পারে। সো দিস ওয়ান উইল বি 1, তাহলে এটা 1টা তুমি বলছো যে 0টাকে 1 দিয়ে ওভাররাইট হয়ে যাবে। ওকে, আর এদিকে 1টা এদিকে কি হবে তাহলে? কারেন্ট ফ্লো যদি না করে তাহলে দেখো ওভাররাইট হলে এটা কি হতে পারে কিনা দেখো, আমরা চিন্তা করতে পারি এখন। তাহলে এখানে আমরা এখানে তো 1 তাহলে আনচেঞ্জ থাকবে, তাই তো? এখানে কিছু করার নাই। এখন এই দিক থেকে যদি 1 আসে তাহলে 1 আসলে এইটা অন আছে, তাই না? তখন 0 যেহেতু এখানে, এটা যদি 1 আসে তাহলে এখানকার ভোল্টেজটা কি হবে? এখানে ভোল্টেজটা একটু বেড়ে যেতে পারে, তাই তো? এটা সাডেন, হ্যাঁ রাইট, এটা ভোল্টেজ বেড়ে যেতে পারে। কিন্তু এটা ভোল্টেজ বেড়ে গেলে তাহলে সেটা, কিন্তু এইটা দেখো এখানে তো স্ট্রং 1 আছে, এখানে ভোল্টেজ হয়তো VDD/2 হতে পারে, রাইট? জি স্যার 1 এর থেকে নিচে থাকবে যা আরেকজন কি জানি বলছিলে, বলো তো, তোমার শুনতে পাইনি কথা। স্যার 1 এর থেকে না, না। লেস হবে স্যার যে ভোল্টেজটা আসুক। হ্যাঁ, তুমি কি বলছো আবার বলো। স্যার ওখানে যেটা আসুক ওটা স্যার একটা এনমস এর ভিতর দিয়ে আসবে না স্যার, ভিডিডি থেকে কমে যাবে তো স্যার, তাহলে 1 এর থেকে লেস ধরা যায় না ওটা? হ্যাঁ, না এটা এমনিতেই তো হাফের মতো আসবে। এইটার ট্রানজিস্টর, এই দুটার যদি তুমি ধরো তোমার ভোল্টেজ, দুটা রেজিস্ট্যান্স যদি সেম ধরো তাহলে এটা VDD/2 এর মতো আসবে না? জি স্যার। তাহলে তার মানে কি এটা উইক ভোল্টেজ থাকবে, জি তাই স্যার। তো? কিন্তু দেখো এই উইক ভোল্টেজ, তার মানে এখানে এটা ধরো আমরা এটা VDD/2 ধরলাম, রাইট? তার মানে এটাকে রাইটের মতো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, VDD/2 আসবে। এখন এই VDD/2 এইটাকে অন করে দিতে পারে, তাই না? এই ট্রানজিস্টরকে যদি অন করে দেয় তাহলে এখানে 0 চলে আসবে। হ্যাঁ, এটা 0 চলে আসবে, আর এই 0টা দিয়ে এটাকে অফ করে দেবে। তাহলে এটা কি, তাহলে ডেটাটা কি হবে তাহলে এখানে বলো তো? এখানে হবে 0, না না, তাহলে এটা যদি অন হয়ে অফ হয়ে যায় আর এটা অন হয়ে যায় তাহলে এখানে 1 চলে আসবে। গুড, গুড। আর এখানে 0 চলে আসবে। তাহলে আগে যে ডেটা ছিল 1 ছিল আর 0 ছিল, এবার হয়ে গেল 0 আর 1, অল্টারনেট হয়ে যাবে, রাইট? বুঝছো সবাই? এর তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা আমাদের যেটা মেমোরিতে ছিল 1 লেফট সাইডে, রাইট সাইডে ছিল 0, আর এইবার আমরা একবার রিড করতে গিয়ে আমাদের ডেটাটা এইদিকে 0 এদিকে 1 চলে আসলো, ডেটা ফ্লিপ হয়েছে। এরপরে যদি তুমি কিছুক্ষণ পরে তুমি আবার রিড করতে যাও তখন কি হবে? আবার তখন এই পাশে, তখন ওই প্রবলেমটা এই পাশে হবে, লেফট সাইডে হবে তখন। না শোনো, হ্যাঁ এটাই আমরা দেখাতে চাচ্ছি। না, তোমার মতো এরকম প্রশ্ন করিনি, তবে এটা আমি এখনই বুঝাতাম যে এটার প্রবলেমটা তাহলে কি হচ্ছে। তাহলে দেখো এবার, তার মানে কি, প্রথমে যে ডেটা থাকবে সেটা ফ্লিপ হয়ে যায়, তারপরে আবার রিড করতে গেলে আবার ফ্লিপ হয়। তার মানে যতবার তুমি রিড করবে ততবার এটা ফ্লিপ করবে ডাটাটা, তাই তো? তাহলে এটা তো আমরা চাই না। তাহলে এটাই প্রবলেম এটার মেমোরির। এটা রিডের, এটা তুমি এটা রাইটের মতো বলেছো, কিন্তু আসলে প্রবলেম এটাই, মানে এটাই প্রবলেম হয়। এটা এইভাবে আমরা ডাটাটা রিড করতে যাই, আর রিড করতে গেলে প্রতিবার ডেটা যতবার রিড করবে ততবার 0টা 1 হবে, 1টা 0, এরকম হতে থাকবে। এইটাকেই আমাদের এলিমিনেট করতে হবে, বুঝছো? এটাই আমাদের অ্যাভয়েড করতে হবে। কি করে তাহলে বলো? এখন আমি বাকিগুলি মুছে দেই। আমরা এখন আমাদের এইটা লাগবে না, আমরা ওখানে শুধু এখন VDD দিয়ে আমরা বলতে পারবো। আমাদের এখন অরিজিনাল জায়গায় ফেরত যাই আমরা। এখানে ছিল 1, এখানে ছিল 0, আমরা এখানে একটা VDD দেব আর এখানে একটা VDD দেব, কিন্তু এই VDD আসবে হলো ক্যাপাসিট্যান্স থেকে, রাইট? আমরা মনে রাখতে হবে আমাদের। তাহলে এখন আমরা কি দেখলাম? এটা হলে আমাদের প্রবলেম হয়, মানে এই ডেটাটা লুকস লাইক এ রাইট ডেটা, রাইট? এখন এইটাকে আমরা যদি অ্যাভয়েড করতে চাই, এলিমিনেট করতে চাই, কি করতে হবে? এখন দেখো এখানে কি আছে, এটা আমাদের অন আছে আর এইটাও অন আছে। এটা তাহলে দেখো প্রবলেমটা কোন দিকে হলো দেখতে পেয়েছো তো? তাহলে এখন প্রবলেম হলো এই দুটার ভিতরে, তাই তো? ট্রানজিস্টর 6 আর 3 এর ভিতরে।
কিন্তু একবার ফ্লিপ করার পরে তখন প্রবলেমটা কোথায় হবে? 5 আর 1 এর ভিতরে। তাহলে আমরা এখনকার প্রবলেমটা দেখি, শুধু 6 আর 3 এর ভিতরে আমাদের এখন প্রবলেমটা হয়, এবং এই প্রবলেমটা আমাদের এখন অ্যাভয়েড করতে হবে যাতে এইটা ফ্লিপ না করে, মানে এইটা যাতে রাইটের মতো করে মনে না করে সে। তাহলে দেখো তাহলে কি হবে, আমি এই ট্রানজিস্টরটা আবার এখানে ড্র করি। তাহলে আমাদের এইটা মনে করো এটা হলো ভিডিডি আছে এখানে, আর এখানে একটা রেজিস্ট্যান্স, এটাকে আমরা R6 বলি। তারপরে এখানে আছে কিউ পয়েন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে R3 বলবো, তারপর এখানে আছে গ্রাউন্ড, এটা আছে, এটা হলো ট্রানজিস্টর 6 and 3, T6 T3। তাহলে এখন কেন হয়েছে বলে, এখন এইটা প্রবলেমটা আমরা কিভাবে এলিমিনেট করতে পারি? এই ভোল্টেজটা কি হচ্ছিল দেখো তো, এই ভোল্টেজটা এখান থেকে গিয়ে তুমি বলেছো এটা 0টা 1 হয়ে যাচ্ছিল, তার মানে এইটা ভোল্টেজটা আমরা যদি VDD/2 ধরি, সেটা গিয়ে এইটাকে অন করে দিচ্ছিল। তাহলে এখন আমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাই, তাহলে এই ভোল্টেজটা কি রাখতে হবে আমাদের? VQ এর ভোল্টেজটা মাস্ট বি লেস দ্যান VT, এটা করতে হবে না? যদি এটা করতে পারি তাহলে কি আর এখানে 1 হবে? তাহলে এটা রাইটের মতো হবে না, তার মানে VDD যাবে না। তাহলে এইটা VQটা VT থেকে ছোট করে ফেলতে হবে, V থ্রেশহোল্ডের থেকে। যদি তাই হয় তাহলে T3 ট্রানজিস্টরের কন্ডিশন দেখো তো কি হয়। T3 ট্রানজিস্টরের, আমরা এই ট্রানজিস্টরে তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ হলো VQ, আর এই পয়েন্টের ভোল্টেজ তো 0, আর এই গেটের ভোল্টেজ দেখো VP। ও VPটা কত হতে হবে তাহলে? তখন VPটা দেখো তো কত আছে, VP এর পাশে VDD দিয়েছি আর এখানে 1, তাহলে কত হয়? VDD VDD, VP VDD থাকে। এখন দেখো T3 এর কন্ডিশন কি দেখো, T3 এর VGS কত হয়? গেট টু সোর্স ভোল্টেজ কত? গেট, এটা হলো গেট টু সোর্স ভোল্টেজ কত? VDD বাই VQ বাই VQ মাইনাস 0, তাই না? VQ মানে হলো VDD, না VQ না, VP, সরি, গেট হলো VP মাইনাস 0, তার মানে হলো VDD। বুঝতে পেরেছো এটা? আর VDS টা কত হবে? এর ড্রেন কোথায়? এটা তো 0 মানে এটা হলো সোর্স, আর এটা ড্রেন হলো এটা, তাহলে VDS মানে হলো VQ। দেখো এটা বুঝছো কিনা সবাই? জি স্যার। তাহলে এটা যদি হয়, এখন আমরা কন্ডিশনে ফেলাই দেই, এটা আমাদের DS গ্রেটার দেন, এটা হলো NMOS এর জন্য আমরা VDS গ্রেটার দেন হবে, তাহলে VGS মাইনাস VT। এখন VDS এর ভ্যালু হলো VQ is greater than VGS মানে হলো VDD মাইনাস VT। দেখো এটা স্যাটিসফাই করে কিনা? না স্যার। VQ এর ভ্যালু হলো লেস দ্যান VT, VT থেকে ছোট। তাহলে বা এটা যদি VTও ধরো, VT থেকে ছোট হবে, VTও ধরো, তাও কিন্তু এটা VDD থেকে VT মাইনাস করলে যেটা থাকে সেটা বেশ বড়ই থাকে, তাই না? VDD/2 এরও বেশি থাকে, তাই না? জি স্যার। VDD/VT not satisfied, not satisfied, not satisfied বলতে আমরা কি বুঝি? তাহলে T2 টা ট্রানজিস্টর, T3 ট্রানজিস্টরটা কি মোডে কাজ করবে? লিনিয়ার। লিনিয়ার। আমরা বলতে পারি যে T3 লিনিয়ার মোডে কাজ করে। এখন আমরা T কত নেব? 6। T6 এর জন্য দেখো এটাও কিন্তু আমরা NMOS, তাহলে এটার কোনটা সোর্স ড্রেন কোথায় হবে? এইদিকে হলো VQ ভোল্টেজ, এটা তো গেট, কোনো প্রবলেম নাই, এটা অলওয়েজ VDD, গেটে আমরা তো 1 দিয়ে থাকবে। এটা হলো একদিকে VDD আর একদিকে হলো VQ, এই VQ ভোল্টেজটা হবে, দেখো VQটা ছোট, তাহলে সোর্স কোন দিকে? এদিকে সোর্স না এদিকে সোর্স? যেদিকে ভোল্টেজ কম থাকে। স্যার কিউ এর দিকে সোর্স। কিউ এর দিকে সোর্স, তাহলে এদিকে সোর্স, এটা হলো ড্রেন। তাহলে আমরা VDS টা বের করতে পারি। VDS টা কত হবে? VDS হলো VDD মাইনাস VQ, তাই না? VDD মাইনাস VQ, এটা হলো VQ, এটা হলো VDD,
ভিডিএস বেরিয়েছে, আর হলো হচ্ছে ভিজিএস। ভিজিএস হলো গেট টু সোর্স। গেট ভোল্টেজ কত? গেট ভোল্টেজ হলো, দেখো গেটের ভোল্টেজ কত? VDD ভিডিডি 1 দেওয়া আছে, মানে ভিডিডি মাইনাস সেম হয়েছে দুটাই, তাই না? সোর্স ভোল্টেজ ভিকিউ, তাহলে এটা ভিডিডি মাইনাস ভিকিউ। তাহলে এখন তুমি ফর্মুলা বসাও, ভিডিএস ইজ গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি, ওইটাই বসাই দাও, একই জিনিস। ভিডিডি মাইনাস ভিকিউ ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ভিডিডি মাইনাস ভিকিউ মাইনাস ভিটি। স্যাটিসফাই করে এটা? এই দুটো জি, একই স্যার। টার্ম, স্যার এই একই জিনিস থেকে যদি তুমি আরেকটু মাইনাস করো তাহলে তো ছোট হয়ে যাবে। জি স্যার তাহলে স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে হলো T6। T6 ট্রানজিস্টরটা কোন মোডে কাজ করে? স্যাচুরেশন স্যাচুরেশনে কাজ করে, কাজ করাতে হবে। তার মানে এই ট্রানজিস্টরটা যদি স্যাচুরেশনে কাজ করে আর এটা যদি লিনিয়ারে কাজ করে, তাহলে আমরা এই কন্ডিশনটা আমরা ফুলফিল করতে পারবো। তাহলে আর ওইটা রাইটের মতো কাজ করবে না, ডেটাটাও ফ্লিপ করবে না, রাইট? তাহলে আমরা এখন আমাদের ওই আগের মতোই ফেরত যেতে হবে আগের কন্ডিশনে। দেখো T6 স্যাচুরেশন আর T3 লিনিয়ার। তাহলে এখন আমাদের কারেন্টের ভ্যালু বের করতে হবে। I6 ইকুয়াল টু I3, তাই না? কিন্তু শুধু কি সেম, নাকি এটা কোন দিকে বড় হতে পারে বলো তো? কারেন্টটা কোন দিকে বেশি হতে পারে? I3 এর দিকে। I3, কারণ এটা রেজিস্ট্যান্স কম হবে, এটা রেজিস্ট্যান্স কমালে এখানে ভোল্টেজ কমে, এটা রেজিস্ট্যান্স কম, মানে এটা হলো I3 ইকুয়াল হবে অর গ্রেটার দেন হবে। অথবা উল্টো ভাবে তুমি লিখতে পারো, এটা I3 এভাবে লিখতে পারো I6, হ্যাঁ, যেভাবে ইচ্ছা। তাহলে এখন আমাদের এই যে ফর্মুলা বসাতে হবে, কারেন্টের ফর্মুলা বসাতে হবে। কি ছিল? I3টা ছিল, আমরা এটা যদি ইউজ করি, এটা ছিল লিনিয়ারে ছিল নাকি I3টা? জি স্যার I3 লিনিয়ার, I6 হলো স্যাচুরেশন। তাহলে I3 এর কারেন্টের ভ্যালু বসাও তুমি এখানে। কারেন্ট হলো এটা বেটা 3 into VGS3 minus VT3 minus VDS3, VDS3 by 2 into VDS3, এটা equal to হবে beta 6 by 2 into VGS6 minus VT6 square, এটা কারেন্ট। হ্যাঁ, এই দুটো কারেন্ট পেয়ে গেলাম। আমরা এটা ইকুয়ালের জায়গায় গ্রেটার, আমরা এই ইকুয়েশন লিখেছি, হ্যাঁ, গ্রেটার দেন, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল, এটা পেলাম। এখন আমরা যে বেটাতে ফেরত যাব, বেটাকে ব্রেকডাউন করে আমরা এখানে লিখবো K3 লিখবো এখানে, K3 and W by L3, হ্যাঁ, into VGS3 minus VT3 minus VDS3 by 2 into VDS3 equal to, এটা হলো, এটাকে কি লিখবো আমরা? না বেটা লিখবো না, K6 by 2, আর হলো এখানে এর ভিতরে আমাদের W আর L আছে, এটা 6 আছে, এটার সাথে আমরা লিখবো হলো VGS6 minus VT6 স্কয়ার, এটা পেয়ে গেলাম আমরা। এখন আমাদের বাকিটা ইজি হবে, রাইট? আমাদের লাগবে কোনটা? এটা গ্রেটার দেন ইকুয়াল, আমাদের লাগবে হলো যে W আর L এর রেশিওটা লাগবে। তাহলে আমরা বাকি সব ওই সাইডে লিখে দেবো। আমরা এখন তাহলে কি লিখবো এখানে? দেখো W by L এখানে আছে 3 divided by W by L 6, এটা নিচে নিয়ে আসলাম। এটা নিচে যদি নিয়ে আসি তাহলে আমাদের এটা এটা এরকম থাকবে, উপরে চলে যাবে এটা, এটা থাকবে কি তাহলে এখানে K6 by 2 থাকবে, K6 by 2 into VGS6 minus VT6 স্কয়ার, এটা উপর, এটা থাকবে উপরে, আর এটা চলে যাবে নিচে, এটা হলো K3 into বাকিটা থাকবে যেটা VGS3 minus
BT3 minus BDS3 by 2 into BDS3 এটা হলো আমাদের ইকুয়েশন এইটাকে আমরা বলবো সেল রেশিও এখন আমরা যদি এটা মেইনটেইন করতে পারি then there will be no problem of flipping those data ডেটা যে ফ্লিপ করছিল যে প্রবলেমটা অ্যারাইজ করছিল আমরা রিড করার জন্য ওই প্রবলেমটা আর হবে না এই দুটো রেশিওটা ইকুয়াল হবে অথবা গ্রেটার হবে রাইট তা সেটা বের করব আমরা এই ভ্যালুগুলি থেকে রাইট এগুলি মোস্ট সাম কনস্ট্যান্টস আর হিয়ার k6 bt6 k3 bt3 কনস্ট্যান্ট আর বাকিটা হলো ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে বুঝতে পেরেছো সবাই এখন হলো আমরা এটা রাইট সাইডে দেখলাম হ্যাঁ কোনটা হ্যাঁ কিন্তু সেটা করেছিলাম উপরে ছিল না সেটা পি মত ছিল না আর একটা এন মস কিন্তু এখন এই দুটাই কিন্তু এন মস হ্যাঁ এবং এই প্রবলেমটা তোমার ওই যে এই সাইডে হবে এই দুটো এন মসের ভিতরে কখন হবে ওই যে একটু আগে বলেছি মেমোরিতে যদি জিরো থাকে মেমোরিতে যখন জিরো থাকবে মেমোরিতে আর এই সাইডে 1 থাকবে তখন এই প্রবলেমটা এই সাইডে হবে না হবে এই সাইডে কারণ এটা জিরো থাকলে এখানে ভিডিডি দিয়েছো এই জিরোটা ফ্লিপ করে যেতে পারে এইজন্য তখন এই দুটোর ভিতরে আবার একই রকম ভাবে তোমার এই দুটো এন মসের ভিতরে আবার সেল রেশিও বের করতে হবে এই যে WL1 আর WL5 এর ভিতরে এখানে WL1 হবে এখানে WL5 হবে বুঝতে পেরেছো তাই এখন তুমি কোনটা বের করবে সেটা কিন্তু তোমার ওই কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে যে কোশ্চেনে কি আছে তোমাকে এখন যদি পরীক্ষায় বলে দেওয়া থাকে যে your memory contains data 0 now find the cell ratio for that memory right তাহলে তখন তুমি কোনটার ভিতরে বের করবে মেমোরির ভিতরে 0 আছে স্যার 5 আর 1 এর ভিতরে তাহলে এই দুটোর ভিতরে বের করতে হবে তোমাকে আর যদি বলে মেমোরির ভিতরে 1 আছে তুমি এখন রিড অপারেশনের সময় তোমার সেল রেশিও বের করতে হবে তখন হলো এই যেটা বের করেছি আমরা তাহলে এই জন্য কোশ্চেনটা ক্লিয়ারলি পড়বে তারপরে মেমোরিটা ড্র করবে ড্র করে তুমি দেখবে যে প্রবলেমটা কোথায় এই সাইডে নাকি এই সাইডে তাহলে অনেকে যে তুমি ক্লাসে ধরো আমি এটা করে দিলাম পরীক্ষায় আসছে এইটা সোজা এটা তুলে দিয়েছে সবাই ক্লাস নোট থেকে হ্যাঁ অনেক দেখা যায় ঠিক একইভাবে আমরা আগের দিন ক্লাসে যেটা পড়িয়েছি ওটা হলো ওভাররাইটের সময় প্রবলেমটা যেটা অ্যারাইজ করে বলবে যে ক্যালকুলেট দ্য পুল আপ রেশিও ফর ওভাররাইটিং 0/1 অথবা ওভাররাইটিং 1/0 1 কে 0 দিয়ে ওভাররাইট করার সময় পুল রেশিও বের করো আর 0 কে 1 দিয়ে ওভাররাইট করার সময় পুল আপ রেশিও বের করো তো তুমি সেটা তোমাকে সার্কিট থেকে দেখতে হবে যে কোন দুইটা ট্রানজিস্টরের ভিতরে তোমাকে রেশিও বের করতে হবে হ্যাঁ তুমি র্যান্ডমলি আমি যেটা ক্লাসে করিয়েছি ওটা বসালে তো হবে না তো এই জন্য এই কোশ্চেনে এই ট্রানজিস্টর এখানে তোমার অনেকগুলি কোশ্চেন আসতে পারে রাইট 4টা ডিফারেন্ট কোশ্চেন সবগুলিকে দেখবে দেখার দরকার নেই তুমি যদি বোঝো একটা দেখলে একটা বুঝলেই হয়ে যায় কারণ পরীক্ষার সময় কিন্তু তোমার এক একজনে এক একটা করতে দেওয়া হবে জানো পরীক্ষায় দেখেছো আমি কুইজ যেরকম নিয়েছি যেহেতু তোমাদের বাসায় বসে পরীক্ষা অতএব পরীক্ষা এক একজনের এক এক রকম কোশ্চেন আসবে মানে এর ভিতরে আবার ভ্যারাইটিস আসতে পারে এখানে এমনিতেই তো তোমার 4টা নাকি 4টা রাইট এমনিতেই 4টা অপারেশন তারপরে আবার আরো ভ্যারাইটিস তৈরি করা যেতে পারে আমি যে ভোল্টেজ যদি পয়েন্টের ভোল্টেজ গুলি দিয়ে দেই তখন তো আরো ডিফারেন্ট হবে তোমার যে কুইজে যেরকম দিয়েছিলাম না এই পয়েন্টগুলির ভোল্টেজ যদি মেজার করে তোমাকে আইডেন্টিফাই তোমার আইডি দিয়ে করে দিই অতএব তোমাকে বুঝতে হবে পরীক্ষার সময় পরীক্ষার আগেই এনি কোশ্চেন বলো নো কোশ্চেন বুঝতে পেরেছো তাহলে আমি এটা শেষ করবো মেমোরি শেষ মেমোরি না SRAM টা শেষ
দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এবং এখান থেকে কয়েকটাই প্রশ্ন আসে অনেক সময়, বাকিটা ইজি। কি বলে DRAM আর রমটাও ইজি। SRAMটাই ইম্পর্টেন্ট, এক্সপেন্সিভ অ্যান্ড পপুলার এবং প্রবলেমেটিক। তোমরা কি জানো যে আমাদের এই যে 11টার সময় একটা সেমিনার আছে, অস্ট্রেলিয়ান এক প্রফেসর করবে, জানো? জি স্যার। তো আমি একটু তোমাদেরকে এটা দিয়ে দেই, যারা জানো না তোমরা একটু জয়েন করতে পারো। আমি এই যে মিটিং আইডিটা মেল দিয়েছো? আচ্ছা, তারপরে এই যে আমি জুম আইডিটা দিয়ে দিই। এই জুম আইডিটা তোমরা জয়েন করো, সবসময় না থাকতে পারলে কিছুক্ষণ থাকো, রাইট? যেহেতু বিদেশি প্রফেসর, উনি চায় একটু বেশি লোকজন থাকুক, বাঙালি তারপরে বিদেশে এখন। Okay, anyway, so now we'll go to the DRAM. DRAM is easy and is less expensive and is smaller in size. তোমরা SRAM দেখলে না, একটা বিট যদি তুমি মেমোরিতে রাখতে চাও, so we need six transistor. শুনতে পাচ্ছ তোমরা? আমি বললাম যে আমরা যে এতক্ষণ ধরে দুটা ক্লাসে কন্টিনিউয়াস করলাম, SRAM পড়লাম, এক একটা বিট, তাহলে তুমি কি দেখলে, 1 বিট ডেটা যদি তুমি স্টোর করতে চাও তাহলে তোমাকে 6টা ট্রানজিস্টর লাগবে, রাইট? বাট ইজ স্টেবল, রাইট? তুমি ডেটাটা তুমি মেমোরিতে রেখে দিয়ে চলে গেলে, তুমি 2 দিন পরে আসো, 6 মাস পরে আসো, বাট তোমার ডেটা উইল বি দেয়ার, কোনো লস হবে না ডেটা। আর পাওয়ারও লস হয় না, মানে হয় বাট ভেরি ভেরি মিনিমাম। কারণ তুমি দেখলে যে তোমার ট্রানজিস্টর গুলি হচ্ছে একটা আরেকটাকে হোল্ড করে রাখে ডেটা, একটা 0 আর একটা 1 থাকে, এবং ট্রানজিস্টর গুলিকে আইদার অন অথবা অফ রেখে ডেটাটা হোল্ড করে। বাট DRAM নাম শুনে বুঝতে পারছো, ডাইনামিক র্যাম, এটা ইজ ভেরি ভোলাটাইল, রাইট? কিছুক্ষণ থাকার পরে ডেটাটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তুমি যদি স্টোর করে রাখো, কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা, কয়েকদিন পরে তুমি আর ডেটা খুঁজে পাবে না, ওটার, রাইট? 0 হয়ে যাবে। 0 থাকলে কোনো প্রবলেম নাই, 0 ইজ 0, স্টিল 0, কিন্তু 1 রাখলে তুমি 1টা আর থাকবে না। কিভাবে দেখো? এবং বাট এটা দিস ইজ সিম্পল, এটা কম মেমোরি লাগে, সবচেয়ে মোস্ট সিম্পলেস্ট। হ্যাঁ, কিন্তু তোমার কম্পিউটারের ভিতরে ব্যাটারি থাকে না একটা, SRAM কে পাওয়ার দেওয়ার জন্য তো ব্যাটারি থাকে। হ্যাঁ, ওইটুকু তো থাকতেই হবে। কিন্তু DRAM হলো যে তোমাকে এটা ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে, দেখো মোস্ট সিম্পল, দেখো আমরা ঘোরায় ড্র করতে পারি। read write, আমরা এটাকে রিড রাইট, এটাকে VDD নাম, এটাকে ডেটা। capacitor, this is a data IO. So this is the circuit for 1 bit ROM, 1 bit DRAM. 1 bit DRAM টা এরকম very simple, just by using 1 NMOS. একটা NMOS দিয়ে আমরা 1 bit DRAM তৈরি করতে পারি। তাহলে কিভাবে করা যায় দেখো, এখানে আমরা যদি রাইট করতে চাই, রাইট 1 করার জন্য আমাদের কি করতে হবে, এখানে 1 দিতে হবে, অফকোর্স। রিড রাইটে সিগন্যাল 1 দিলে এটা অন হয়ে যাবে। আর আমরা যদি 1 রাইট করতে চাই, তাহলে তো তোমাদেরকে ডেটা দিতে হবে 1। এখানে তুমি ডেটাটা 1 দেবে, 1 মানে VDD 1 যদি দাও, তারপরে রিড রাইটে 1 দাও, রিড রাইটে 1 দিলে কি হবে, এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে এখানে যে 1 মানে VDD,
ভিডিডি দিলে এখান থেকে ভিডিডি দিয়ে এটা কি হবে, চার্জ হয়ে যাবে, চার্জ হয়ে এটার ভোল্ট, এটা চার্জ হয়ে থাকবে, বুঝতে পেরেছো এটা? তারপরে তুমি এইটা এই রিড রাইটটা তুলে নাও, তুলে নিলে কি হবে, এটা অফ হয়ে যাবে, আবার অফ হয়ে গেলে তখন এই ক্যাপাসিটরটা তোমার ডেটাটাও ধরে রাখবে। ওয়ান দিলে তোমার রিড রাইট কমপ্লিট, তাহলে এটা তুমি ডেটাটাও তুলে নাও, রিড রাইটটা তুলে নাও, তাহলে তোমার এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে আসে, তো রিড রাইট ডেটা কমপ্লিট। এবার তুমি যদি রিড করতে চাও, রিড ওয়ান করতে চাও, তাহলে আবার তোমাকে এখানে ওয়ান দিতে হবে, ওয়ান দিলে এটা অন হবে, এটা অন হলে তারপর তুমি এবার এখানে মেজার করো, ঠিক এখানে ওই একই রকম ভাবে তুমি যদি মেজার করো আগেরটার মতো, তাহলে এটা মেজার করলে তুমি কি দেখতে পাবে, তাহলে মেজার করার সময় কি এখানে যখনই অন হবে তখন এখানকার ভোল্টেজ ভিডিডি না, এখানকার যা ভোল্টেজ ভিসি, এই ভোল্টেজটাই তো তুমি দেখতে পাবে এখানে। তাহলে ওই বাইরের যদি তুমি যে ক্যাপাসিটর যে আমরা আরো কিছু কিছু করলাম, এখানকার ভিডিডি যদি তুমি দাও, তাহলে এটা কারেক্ট হলে ওইটা ওইটা আর ভোল্টেজটা ডিকে করবে না, তাই না? ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা বলতে পারবো দিস ইজ ওয়ান হিয়ার, মেমোরির ভিতরে ওয়ান আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা ভেরি সিম্পল, কিন্তু প্রবলেম হলো কি জানো, এইটা যদি তুমি এখন কয়েক ঘন্টা রেখে দাও, রাইট, তুমি মনে করো মেমোরি এটা স্ট্যান্ড বাই রেখে দিয়েছো, এটা স্ট্যান্ড বাই রেখে দিলে যে ক্যাপাসিটর, যেটা ক্যাপাসিটর আস্তে আস্তে এয়ার এর ভিতর দিয়ে এটা ডিকে করতে করতে ভোল্টেজ কমতে কমতে কয়েকদিন পরে এসে দেখবে যে এটা জিরো হয়ে গেছে, তখন তুমি এখানে আবার যখন রিড করতে যাবে তখন দেখবে 0 ভোল্ট, তার মানে তোমার এটা জিরো হয়ে যাবে, রিড করলে জিরো দেখতে পাবে। সো দ্যাট মিনস রং, because it's volatile, but it's very simple and is a very inexpensive, and only one transistor can be used to store one bit. বুঝতে পেরেছো? এখন এইটাকে যদি তুমি একটু স্টেবল করতে চাও, এটা ডিরামটাকে এটা স্টেবল ডিরাম যদি করতে চাই আমরা, যে না আমরা যাতে এটা কিছুক্ষণ মানে আমরা চার্জ দিতে রাজি আছি, কিছুটা পাওয়ার লস হোক কিন্তু আমাদের কিছুক্ষণ একটা স্টেবিলিটি থাকুক, তাহলে আমরা আমরা অন্য রকমের ডিরাম আমরা ডিজাইন করতে পারি, সেটা হলো স্টেবল, কিছুটা স্টেবল করার জন্য, এবং সেই সার্কিটটা আমাদের একটু জায়গা লাগবে। এটা একটু একটু বড় সার্কিট, ভিডিডি ক্লক,
ট্রানজিস্টর গুলির নাম দেই। there are 3 ক্যাপাসিটর। ফার্স্ট ক্যাপাসিটরটার নাম দিই C1, C3, 3টে ক্যাপাসিটর আছে। আর ট্রানজিস্টর আছে কতগুলি, এটা T1, T2, T3, T4, T5, T6, 6টা ট্রানজিস্টর আছে। 3টা 6T3C, 6টা ট্রানজিস্টর আর 3টা ক্যাপাসিটর আছে। হ্যাঁ, এটা হলো আমাদের এটা স্টেবল, কিন্তু প্রচুর পাওয়ার লাগে। তারপরে এটা একটু ডিফারেন্ট টাইপ অপারেশন। এটা দেখো একদিকে দেওয়া হয় আর একদিকে বেরোয়। তারপরে ডেটাটা দেওয়া হয় না, দেওয়া হলো ডেটা বার ইনপুটে দেওয়া হয়, ডেটা বার ইন, ডেটা বার আউট। অথবা তুমি যদি মনে করো যে তুমি এটা বোঝার সুবিধার জন্য তুমি এখানে একটা এটা একটা ইনভার্টার লাগাই দিতে পারো, INV যদি দাও তাহলে তোমার এখানে ডেটা আউট বলতে পারো। আর এখানেও যদি তুমি একটা ইনভার্টার দাও, বোঝার সুবিধার জন্য এটা ইনভার্টার দিয়ে দাও, তাহলে তুমি বলতে পারো এটা ডেটা ইন, এটা ডেটা আউট। হ্যাঁ, বাট এই পয়েন্ট হলো কিন্তু নর্মালি এটা নাই, থাকে না। তাহলে কারণ এটা ইনভার্টার দিলে তুমি আবার 4টা ট্রানজিস্টর লাগবে, বুঝতে পেরেছো? এই জন্য আমরা দিতে চাই না এটা এক্সট্রা ট্রানজিস্টর, আমরা শুধু ডেটা বার দিয়েই ইউজ করতে চাই, ডেটা বার ইন, ডেটা বার আউট। তাহলে আর একটা হলো রিড রাইটের একটা লাইন না, একটা রাইটের একটা লাইন আর রিডের আর একটা লাইন। তারপরে আরেকটা এখানে আছে ক্লক আছে, একটা ক্লক কিছুক্ষণ পরে পরে পালস দেয়। এটা পাওয়ার সাপ্লাই হিয়ার। আর এটা 2টা ট্রানজিস্টর আছে, দেখো এই 2টা ট্রানজিস্টর কি করে। ফার্স্ট দেখো অপারেশনটা কিভাবে হয়। ফার্স্টে করে কি, এই যখন আমরা রিড রাইট কিছুই করব না, তখনও কিন্তু এই ক্লকটা কিছুক্ষণ পরে পরে পালস দেয়। পালস দিয়ে কি করে দেখো তো, এই ক্লকটা যখন পজিটিভ পালস দেবে, এইগুলি কিছু, হ্যাঁ, যখন আমাদের কোনো যখন এই মেমোরিটা কোনো ডেটা রিড রাইট কিছুই করবে না, তখন এই ট্রানজিস্টরগুলির তেমন কোনো কাজই নাই। T3, T4, T5, T6 এর কোনো কাজ নাই। শুধু এই ক্লক পালস দিলে শুধু কাজ করবে হলো T1 আর T2, এই দুটো দেখো অন হবে। যখন ক্লক পজিটিভ থাকবে তখন এই দুটো অন হবে, যখন নেগেটিভ হবে তখন এটা অফ হয়ে যাবে আবার। যখনই অন হবে, হ্যাঁ, যখন ক্লক পালসটা পজিটিভ আসবে তখন এই দুটো অন হলে এই ভিডিডি থেকে কারেন্ট এদিকে চলে আসে, এইখানে চলে আসে। এটা আমরা যদি পি আর কিউ এটা 2টা পয়েন্ট দেই, পি আর কিউ 2টা পয়েন্ট, এই পয়েন্টে আসার পরে এখানে নোড থেকে এখানে C1 আর এই C2 এই দুটা ক্যাপাসিটরকে সে চার্জ করে ফেলে এবং এটা কন্টিনিউয়াসলি চার্জ হতে থাকে। কিছুক্ষণ পর পরে পাল্স দেয়, কারণ চার্জ দিলে তো কিছুক্ষণ পরে এটা ডিকে করবে, এই জন্য কিছুক্ষণ পরে আবার পালস আসে যাতে সে আর ডিসচার্জ হয়ে না যায় পুরোপুরি। মানে ভোল্টেজ একটু কমার সাথে সাথে আবার পালস আসে, আবার এটা ফুল হয়ে যায়। তো এইভাবে সে নর্মালি চলতে থাকে। কিন্তু এই যে T3, T4, T5, T6 এগুলির কোনো কাজ নাই তখন, এগুলি সবগুলি তখন ধরে অফ আছে বা অন কিছু আছে। এখন তুমি যে মনে করো রাইট করবো, আমরা মনে করো আমরা রাইট ডেটা 1, রাইট 1 করতে চাই। রাইট 1 যদি আমরা করতে চাই তাহলে আমরা কি দেবো এখানে, দেখো তো রাইট 1 করা মানে হচ্ছে আমরা ডেটাটা কত দেবো, এখানে 0 দেবো না, এখানে দেবো আমরা 0। তাহলে এইটা কি হয়ে যাবে, তখন অফ থাকবে, তাই না? 0 থাকবে মানে অফ থাকবে। আর এই রাইটে তখন রাইট সিগন্যাল দিতে হবে না, আমরা রাইট করতে চাই তাহলে রাইট সিগন্যাল এখানে দেবো 1, বাট রিড সিগন্যালে কিন্তু তখন 0 দিতে হবে, কারণ রিড রাইট আমরা একই টাইমে তো করতে পারি না। তো রিড সিগন্যালে 0 থাকবে, রাইট সিগন্যাল থাকবে 1। আর রাইট সিগন্যাল যদি 1 থাকে তাহলে T3 ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। দেখো তো T3 ট্রানজিস্টরটা অন হওয়ার সাথে সাথে এই ক্যাপাসিটরের যে ভোল্টেজ আছে C1 এর, এই ভোল্টেজটা এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে গিয়ে এই C3 কে চার্জ করে ফেলে, এইটা চার্জ হয়ে যায়। আর এইটা যখন চার্জ হয়ে যায় তখন কিন্তু T4টা কি হয়, T4 এর গেটে ভোল্টেজ চলে আসে, তখন T4টা অন হয়ে যাবে না, T4টা অন হয়ে যায়। কিন্তু রিড সিগন্যালটা 0 দেওয়া আছে, তারপরে T5টা কিন্তু অফই থাকবে। দেখো এটা কিন্তু অফ,
এটা কিন্তু অফ থাকবে। বুঝছো এটা? দেখো এই জিনিসগুলো বুঝছো কিনা। প্রথমে আমরা জিরো সিগন্যাল দিয়েছি, এই ক্যাপাসিটর ডিসচার্জ হতে পারে না, যেহেতু গেটের ভোল্টেজ, গেটের ভোল্টেজ, গেট দিয়ে তো কারেন্ট ফ্লো করবে না, সে শুধু অন করবে ওটারে। তাহলে ফার্স্টে কি হলো দেখো আরেকবার বলি, ডেটা জিরো দেওয়া মানে ওয়ান, আমরা ওয়ান স্টোর করতে চাই মানে হলো জিরো দিতে হবে এখানে, ডাটা বার যেহেতু, জিরো দিলে T6 ট্রানজিস্টরটা অফ হয়ে থাকে। আর অফ হওয়া মানে হলো দেখো এখান থেকে কোনো পাওয়ার এদিকে যেতে পারে না, এখান থেকে T2 T1 এর ভিতরে যেতে পারবে না। তাহলে যদি না যেতে পারে তাহলে এখানে এই ক্যাপাসিটরের যে ভোল্ট C1 এর যে ভোল্টেজ, এখানে ভোল্টেজ থাকে হাই, কারণ এটা লো হলেই এই VDD দিয়ে এটাকে ফুল চার্জ করেছিল। এই ক্যাপাসিটর এই ভোল্টেজের জন্য এখান দিয়ে এখানে ক্যাপাসিটরের C3 চার্জ হয়ে যাবে। C3 চার্জ হলে এই পয়েন্টের ভোল্টেজ বেড়ে যায়, হাই হয়ে গেলে এটা NMOS অন হয়ে যায় T4। কিন্তু T5টা অফই আছে। আর এখানে কিউ পয়েন্টের ভোল্টেজ তো এটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট, এটা কিন্তু গ্রাউন্ডে না, অতএব এটা এমনিতেই অন, এটা এই পয়েন্টের ভোল্টেজ হাই থাকবে। তাহলে এখানে যেহেতু ভোল্টেজ এখানে কি C2 তো চার্জ হয়ে আছে, এটা চার্জ হয়ে থাকলে এই পয়েন্টের ভোল্টেজ হলো হাই, রাইট? তাহলে এখন দেখো, এখন এটা দেওয়ার পরে আমাদের ডেটা রাইট কমপ্লিট। ডেটা রাইট যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ডেটা তুলে নেব। ডেটা তুলে নিলেও আসলে এটা অফই থাকে, কারণ ডেটা তুলে নেওয়া মানে এটা, তারপরে রাইট সিগন্যালটা তুলে নেব। রাইট সিগন্যালটা তুলে নিলে সাথে সাথে T3 কিন্তু অফ হয়ে যায়। বুঝছো এটা? T3 অফ হয়ে গেলে, যাতে অফ হয়ে যায় কারণ হলো এই ক্যাপাসিটর C3 যাতে ডিসচার্জ হতে না পারে এটার ভিতর দিয়ে। দেখো এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে ডিসচার্জ হতে পারে না কারণ তার গেটে কানেকশন, কিন্তু এইটার তো তোমার সোর্স অথবা ড্রেনে কানেকশন। এটা যদি অন থাকে তখন কিন্তু এখান দিয়ে চলে আসতে পারে কারেন্ট, হ্যাঁ, এটা ডিসচার্জ হতে পারে। কিন্তু এটা অফ করে দিলে তখন এটা C3টা ডিসচার্জ হতে পারবে না। তাহলে C3 অন আছে না, চার্জ আছে, T4 ও অন আছে, কিন্তু এইটা অফ হয়ে গেছে, T3 আর T6টা অফ হয়ে গেছে। এখন T4টা স্টিল অন আছে। এখন তুমি যদি আমরা রিড করতে চাই তাহলে আমরা এখানে রিড সিগন্যাল দেব 1 আর রাইট সিগন্যাল হলো 0। রিড সিগন্যাল যখনই 1 দিব আমরা, দিলে দেখো যে T5টা অন হয়ে যায়। এবার T5টা রিপিট করা যাবে, ডিসকানেক্ট হয়ে গেছিল। রাইট, আচ্ছা আচ্ছা, এটা আমি শেষ করি। রিডটা দেখো আগে, রিডটা আবার বলবো। তাহলে রিড করার সময় আমরা কি করলাম, এই রিড সিগন্যালটা 1 দিলে এই ট্রানজিস্টরটা T5টা অন হয়ে যায়। আর T5টা যদি অন হয়, আর দেখো T4টা আগে থেকে অন আছে কিন্তু, কারণ এই ক্যাপাসিটরের ভোল্টেজ আছে হাই, আর এটা অনই আছে। আর এখন এটাও অন হয়ে গেল। অন হয়ে গেলে কি হবে দেখো, এই ক্যাপাসিটর C2টা এখানে হাই ভোল্টেজ ছিল, যেটা চার্জ ছিল, সেটা এখন এই পথ দিয়ে, এই যে এটার সোর্স ড্রেন দিয়ে, এটার সোর্স ড্রেন দিয়ে এটা গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ হয়ে গেলে কিউ পয়েন্টের ভোল্টেজটা ড্রপ করবে, ড্রপ করলে এটা 0 হয়ে যাবে। এটা 0 মানে হলো আমাদের ডেটা বার হলো 0, তার মানে অ্যাকচুয়াল ডেটা আমাদের 1। তাহলে আমাদের রিড 1, দেখো আমাদের যেটা আমরা রিড করতে চাই সেই 1টা আমরা পেয়েছি এখানে, তাহলে রিড 1 করে ফেললাম। এখন আমি আবার রিপিট করি, রাইট সিগন্যালে আমরা কি করেছিলাম, আমরা রাইট সিগন্যালে 1 দিয়েছিলাম, রিড সিগন্যাল দিয়েছিলাম 0, আর এখানে দিয়েছিলাম আমরা যেহেতু 1 আমরা রাইট করতে চাই তাহলে এখানে দিয়েছিলাম 0, তখন এটা না, এটা অফই থাকবে। তাই রাইট সিগন্যালে 1 দেওয়ার সময় আমাদের এটা অন হয়ে গেল। এটা অন হলে 1 দিয়েছি, তাহলে এটা কেটে 1 দেওয়া মানে এটা অন হলে এই যে ক্যাপাসিটর C1 এর থেকে চার্জ এটার ভিতর দিয়ে এই C3 কে অন চার্জ করে ফেলবে। আর এই চার্জ যখন হাই হবে তখন এটা গেট ভোল্টেজ হাই হয়ে গেলে T4টা অন হয়ে যাবে। আর বিকজ রিড সিগন্যালটা 0 আছে, যেহেতু রিড সিগন্যালটা 0 থাকলে তাহলে এই ট্রানজিস্টরটা, এই T5 ট্রানজিস্টরটা তখন অফই থাকবে, বিকজ এটা 0 ভোল্টেজ, তাহলে গেটে 0 ভোল্টেজ থাকলে এটা অফ থাকবে। তাহলে এই দিক থেকে কারেন্ট এই দিক দিয়ে যেতে পারবে, কারণ এটা ট্রানজিস্টর অফ। কিন্তু এই ট্রানজিস্টরটা অন আছে, এখান থেকে ভোল্টেজ এর ভিতরে চলে যাবে। আবার এই একই সময়ে এটা অন থাকাকালীন যদি আবার একটা ক্লক পালস আসে, তখনও কিন্তু ভোল্টেজ এখান থেকে আসে, কারেন্ট এখান দিয়ে এসে এই পথে গিয়ে এইটাকে ফুল চার্জ করে ফেলে। ফুল চার্জ করে ফেললো, এরপরে আমরা রাইট সিগন্যালটা তুলে নেব।
এটা আবার রাইট সিগন্যাল তুলে নেওয়া মানে 0 দেওয়া যাও, আর ডেটাও তুলে নেব। এটা ডেটা তুলে নিলেও কি না নিলেও কি এটা অফই থাকবে। তাহলে এখন যখনই আমরা রাইট সিগন্যাল 0 দিয়ে দেবো তখন এই অনটা অফ হয়ে যাবে, ট্রানজিস্টরটা এই শুধু অফ হয়ে যাবে। T3 অফ হলে তাহলে এই ক্যাপাসিটর আর ডিসচার্জ হতে পারবে না এই পথ দিয়ে। আর ক্যাপাসিটর ডিসচার্জ যদি না হতে পারে তাহলে এই T4 কে অন করেই রাখবে। দ্যাটস অল, রাইট কমপ্লিট। এটাই হলো রাইট, মানে এখান থেকে তুমি যেটা রাইট 1 থেকে 0 নিয়ে গেলে আর T3 টা অফ হয়ে গেল, দ্যাট ইজ ডান। তাহলে তোমার ট্রানজিস্টর অফ হয়ে গেল আর এটা ডিসচার্জ হতে পারবে না। হ্যাঁ, C3 এটা হলো রাইট 1 কমপ্লিট। তাহলে আবার রিডের সময় রিডের কথা বলি আর একবার। রিডের সময় কি করবো আমরা? রিডের সময় শুধু এইটা দেবো, আর কোনো চেঞ্জ নাই। রিডে এখানে আর এটা তো 0 আছেই। রিডে এটা দিলে কি হয়, শুধুমাত্র এই ট্রানজিস্টরটা T5 ট্রানজিস্টরটা অফ থেকে অন হয়ে যায়, আর বাকিগুলি সব সেম আছে। আর এটা অন হওয়ার সাথে সাথে কি হয়, এইখানে যে চার্জ ছিল এটা সেই চার্জটা এবার এর ভিতর দিয়ে, যেহেতু T5 আর T4 সিরিজে কানেক্টেড আছে, T5 এর ভিতর দিয়ে T4 এর ভিতর দিয়ে গ্রাউন্ডে শর্ট হয়ে যাবে। এটা ডিসচার্জ হয়ে এই ভোল্টেজটা কিউ পয়েন্টের ভোল্টেজ, এই যে VQ উইল বি 0, এই পয়েন্টের ভোল্টেজ 0 হয়ে যাবে ডিসচার্জ হয়ে। 0 হওয়া মানে হলো আমাদের ডেটা বারটা 0, তার মানে ডেটাটা হবে 1। তার মানে আমরা বুঝতে পারবো যে এটা মেমোরির ভিতরে 1 আছে। হ্যাঁ, এখন আমরা যে রাইট 0 করতে চাই কি হবে দেখো তো, রাইট 0 করার সময় আমাদের ডেটাটা হবে কি, এটা 1 হবে। 1 হলে কি হয় দেখো, এটা অন হয়ে যায়। আর এখানে আমরা রাইটে দেবো 1, এখানে দেবো 0 দিলে এটা অফ থাকবে, এটা অফ থাকবে। আর এটা রাইটে 1 দেওয়া মানে এটা অন থাকবে। অন থাকলে এখন দেখো তো এই C3 ক্যাপাসিটর চার্জ হয় কিনা। দেখো এইটা কিন্তু অন, এখন T6 অন, আর এই ট্রানজিস্টরটা এখন অন আছে। অন হলে কি হবে দেখো, এটা যদি অন হয়, T6 ট্রানজিস্টর যদি অন হয়, তাহলে এই ক্যাপাসিটর C1টা এই ক্যাপাসিটরকে আর চার্জ করবে না, সে সরাসরি দেখো গ্রাউন্ডে কানেক্টেড। তাহলে C1 এ যা চার্জ ছিল সেটাও সে 0 হয়ে যাবে। আবার এই C3 তে যদি কোনো চার্জ থেকে থাকে এর আগে, তাহলে সেটাও এই পথ দিয়ে এসে এখানে ব্যাক করে এসে এখান দিয়ে গ্রাউন্ডে গিয়ে 0 হয়ে যাবে। তখন কিন্তু C3 তে কোনো চার্জ থাকবে না, আর এটাতেও কোনো চার্জ থাকবে না, কারণ এটা 1 আছে। এটা এখন এই VDDর সাথে সোজা T1 এর ভিতর দিয়ে পুরো গ্রাউন্ডেড। এই পয়েন্টের ভোল্টেজ VQ এর ভোল্টেজ হয়ে যাবে না, VP হয়ে যাবে 0। এটার ভোল্টেজ 0 হলে এইটা চার্জ তো হবেই না, বা আগে যদি কোনো চার্জ থেকে থাকে সেটা এবার ডিসচার্জ হয়ে এটা 0 হয়ে যাবে। আর C3 যদি চার্জ যদি 0 হয় তাহলে T4 কে আর অন করাতে পারবে না, T4 অফ হয়ে যাবে। T4 অফ হয়ে গেল, and that's all. এটা ডাটা রাইট 0 কমপ্লিট। এখন তুমি এখানে আবার 0 দিয়ে দাও, এটা আবার অফ হয়ে যাবে। এটা অফ হয়ে গেলে এটাও অফ হয়ে যাবে, রাইট সিগন্যাল তুলে নিয়ে এসো 0, এটাও অফ হয়ে যাবে। এখন কিন্তু আবার C1 চার্জ হবে, যেহেতু এটা অফ, C1 কিন্তু চার্জ হবে, কিন্তু সেই চার্জ আর এখন C3 তে যেতে পারবে না, কারণ T3 অফ, কারণ রাইট কমপ্লিট হয়ে গেছে তোমাদের। এখন এটা তো অন নাই, তাহলে এটাকে চার্জ করতে পারবে না, আর এটাকে চার্জ করতে না পারলে T4 ও আর অন হবে না, তাহলে এই অবস্থায় থাকবে। তাহলে মেমোরির ভিতরে এখন ডেটা আছে 0। এখন তুমি যদি রিড করতে চাই, আমরা এখন রিড করতে চাই, তাহলে রিডে আমরা 1 সিগন্যাল দেব। রিডে 1 সিগন্যাল দিলে এটা T5টা এবার এখানে 1 সিগন্যাল দিলে এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে দেখো এই ক্যাপাসিটরের চার্জ এই পথ দিয়ে যে আগের বার ডিসচার্জ হচ্ছিল এখন কিন্তু পারবে না। এইটা অন হয়েছে ঠিকই, কিন্তু T4টা তো অফ। T4 যদি অফ থাকে তখন এখান থেকে চার্জ হতে পারবে না, এটা পাত পাবে না সিরিজের। তখন এটা VQ এর ভোল্টেজ থাকবে হাই 1। VQ এর ভোল্টেজ 1 মানে হলো ডেটাটা 0। তার মানে তুমি তোকে রিড করবে, রিড করলে তুমি ডেটাটা দেখতে পাবে 0 মানে হলো VQ এর ভোল্টেজ 1 মানে হলো ডেটাটা রিড 0। দ্যাট ইজ কমপ্লিট। বুঝতে পেরেছো? না, ক্লক সবসময় একটু কিছুক্ষণ পর পরে অন হবে। কোথায়?
এই আউটপুটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে ক্যাপাসিটরকে কিছুক্ষণ পর পর যদি তুমি যখন পড়তে যাবে, right? তুমি যখন রিড করতে যাবে তখন তুমি দেখতেছো, অন্য সময় তো এখানে এখানে 1 দেখানো মানে হচ্ছে তোমার ডেটা 0 দেখাবে। তুমি যখন এমনি রেখে দিলে তুমি সবসময় ডেটা 0 দেখাবে, তাই তো দেখানোর কথা। তুমি তো রিড করছো না। তুমি যখন রিড করবে তখন দেখো এখানে অন করলে তখন কিন্তু ওখানে তখন আগেরটা কি ছিল, যখন এটা অন ছিল না, তুমি যদি মেমোরিতে 1 রাখো, মেমোরিতে 1 যদি রাখো তাহলে এটা অন অবস্থায় থাকে। তখন যখনই তুমি রিড করতে যাবে তখন এটা অন হয়ে গেলে সাথে সাথে 0 হয়ে যাবে এখানে, তখন তো তুমি 1 দেখতে পাবে। যখন রিড করার সময় তুমি 1 থাকলে 1 দেখতে পাবে, আর যদি অন্য সময় দেখো তাহলে তুমি এটা 0 দেখতে পাবে। বুঝছো? So this is all, and আমরা নেক্সট ক্লাসে রম পড়বো। আর ওই যে যারা যারা 3টা পরীক্ষা দাও নাই, 3টা কুইজ, তাদের জন্য নেক্সট স্যাটারডেতে নিব, সবাই কিন্তু প্রেজেন্ট থেকো। যারা 3টা দাও নাই, যারা 2টা দিয়েছো তারাও দিতে পারবে আরেকবার। আর সিলেবাস হলো আজকের ক্লাস, আবার নেক্সট ক্লাস, আবার নেক্সট স্যাটারডে যদি আমি ক্লাস আগে নিয়ে নেই কিছু পড়াই, তাহলে সেটাও থাকবে। বুঝছো? এটা আমি নোটিশ দিয়েই নিলাম, কারণ অনেকে মিস করেছে। যারা 2টা অথবা 3টাই মিস করে, 2টা 3টাই মিস করেছো, তারা শুধু জয়েন করবে। যারা 3টা দিয়েছো তারা কিন্তু না। ওকে, I cannot stop. Record কোথায় গেল?